মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? কেউ টাকার পিছনে ছুটে, আবার কেউ ছুটে শান্তির পিছনে। জীবনে টাকা পয়সা কিছুই না যদি না মনে শান্তি থাকে। আমি সেই শান্তির পিছে ছুটে বেড়াচ্ছি, জানি না জীবন কোথায় থামবে। মানুষ কেন সম্পর্কের মূল্য না দিয়ে টাকার মূল্য দেয়? টাকাই কি জীবনের সব কিছু? এই ছোট্ট জীবনে মানুষ কি পারে না সম্পর্কের মূল্যায়ন করতে? কেনই বা করবে? যেখানে টাকা হলে জীবনের সবকিছু পাওয়া যায়, সেখানে সম্পর্কগুলো তো মূল্যহীন বস্তু। মেসের রুমে শুয়ে শুয়ে কথাগুলো বলছিল নিহাল। এ হচ্ছে আমাদের গল্পের নায়ক নিহাল চৌধুরী। বাকিটা গল্পের সাথে থেকেই জানতে পারবেন। নিহাল ও তার বন্ধু রাফি এক রুমে থাকে, তারা একই ভার্সিটিতে পড়ে। খুব ভালো বন্ধু দুজন। রাফি রান্না শেষ করে নিহালকে ডাকলো। এই নেহাল ওঠ, রান্না শেষ। নিহাল শোয়া থেকে উঠে বসে বলল, আজ কি রান্না করেছিস দোস্ত? আজ আলু ভর্তা আর ডাল। একদম জোস বন্ধু, তোর হাতের রান্না খেলে মন ভালো হয়ে যায়। দুইজন মেসের ছোট্ট টেবিলে বসে খেতে শুরু করলো। ভাত, ডাল আর আলু ভর্তার গন্ধ যেন ঘরের সমস্ত ক্লান্তি মুছে দিচ্ছে। কিরে, আজ আবার এত দার্শনিক কথা কেন বলছিলি? জীবন, সম্পর্ক, শান্তি, কি হয়েছে তোর? কিছু হয়নি রে। মাঝে মাঝে মনে হয় টাকা মানুষকে অনেক কিছু দেয় ঠিকই, কিন্তু ভিতরের শান্তিটা কিনে নিতে পারে না। কথা সত্যি। তবে ভাই, টাকারও দরকার আছে। টাকা না থাকলে তো আর ডাল ভাতও খাওয়া যায় না। জানি রে দোস্ত, কিন্তু আমি চাই না টাকাই আমার জীবনের একমাত্র পরিচয় হয়ে যাক। চাইলেই তো আমি আলাদা জীবন বেছে নিতে পারতাম। নিহালের চোখে এক অদ্ভুত রহস্যময়তা খেলে গেল। কথাটা বলে চুপ হয়ে যায়, যেন নিজের ভেতর কিছু গোপন করে রাখছে। ও, আবার রহস্য শুরু করলি? তুই না একদম সিনেমার হিরো হয়ে যাচ্ছিস। হিরো হই বা না হই, আমি চাই আমার পরিচয়টা হোক আমার নিজের পড়াশোনার পরিশ্রম দিয়ে। কাল কিন্তু ক্লাসে স্যার কুইজ নেবে। পড়া শেষ করেছিস তো? টেনশন নেই, সব পড়া শেষ। কাল আবার দেখবি কে টপার হয়। টপার তুই হবি, সেটা সবাই জানে। রাফি কিছু না বলে মাথা নাড়ালো। ও জানতো নেহাল সব সময় নিজের মধ্যে আলাদা কিছু ভাবনা লুকিয়ে রাখে। খাওয়া শেষ করে দুজনে মজা করতে করতে পড়ার টেবিলে বসলো। দুজনের হালকা হাসি আর বন্ধুত্বপূর্ণ কথোপকথনে রাতটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। কিন্তু রাফি তখনও জানতো না নিহালের জীবনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ জানে না। সকালের প্রথম ক্লাস, পুরো ক্লাসরুম ভর্তি স্টুডেন্ট। কেউ হালকা ঘুম চড়ানো, কেউ আবার বই হাতে শেষ মুহূর্তে রিভিশনে ব্যস্ত। ঠিক তখনই ঢুকলেন প্রফেসর কামরুল স্যার, সাথে তার খ্যাতনামা কুইজ কপি। আচ্ছা, তোমাদের বলেছিলাম আজকে কুইজ হবে, দেখি কারা প্রস্তুত হয়ে এসেছো। ছাত্রদের মুখে হালকা অস্বস্তি, কারো মুখে কালো, কেউ ফিসফিস করছে পাশের বন্ধুকে। কিন্তু নেহাল একেবারে শান্ত, যেন পরীক্ষায় তার খেলার মাঠ। দোস্ত, আমি কিন্তু আজ টপ করতে পারবো না। টেনশন নেই, যা পারিস লেখিস, আমি আছি। প্রশ্নপত্র হাতে আসতেই সবাই হা করে তাকিয়ে রইল। কঠিন ম্যাথ, থিওরি আর কনসেপচুয়াল প্রশ্নে ভরা। অনেকেই কলম চালাতে গিয়েও থেমে গেল, কিন্তু নেহাল যেন অন্য জগতে। কলমের ডগায় একের পর এক উত্তর ফুটে উঠছে। স্যার মাঝে মাঝে নজর দিচ্ছিলেন নেহালের খাতায়, ভ্রুকুচকে আবারও মুচকি হাসলেন। এই ছেলেটা সত্যিই অসাধারণ। ঘন্টা বাজলো, সবাই খাতা জমা দিল। ক্লাস শেষে রাফি হাঁপ ছেড়ে বাঁচল। ধুর, আমি তো অর্ধেকও লিখতে পারিনি। তুই কেমন লিখেছিস? আলহামদুলিল্লাহ, মোটামুটি। পরের দিন রেজাল্ট বেরোলো। সবার সামনে স্যার দাঁড়িয়ে নাম ঘোষণা করছেন। প্রথম হয়েছে নিহাল চৌধুরী, পূর্ণ নাম্বার পেয়েছে। ক্লাসে ফিসফিস শুরু হয়ে গেল। আরে, এই গরিব চেহারার ছেলেটা অসম্ভব, এত ট্যালেন্টেড। মনে হয় নকল করেছে। কিন্তু স্যার সবার সন্দেহ ভেঙে দিয়ে গভীর গলায় বললেন, তোমাদের মধ্যে অনেকেই টাকার জোরে বই কিনে পড়াশোনা করো, কিন্তু মেধা কিনে আনা যায় না। নিহাল হচ্ছে সেই প্রমাণ। সবার চোখে অবাক দৃষ্টি। আরেকদিকে নেহাল শান্ত গলায় বলল, মেধা যদি আল্লাহর দান হয়, তবে সেটা দিয়ে গর্ব করলে চলবে না।
বরং কাজে লাগানোই আসল দায়িত্ব। রাফি তখন গর্বে হাসছিল, কিন্তু বাকি সবাই মনে মনে অবাক হয়ে ভাবছিল, কে এই ছেলে? গরিবের মতো পোশাক পরে ঘুরে বেড়ানো এই ছেলে আসলে কেমন রহস্য লুকিয়ে রেখেছে। ক্লাস শেষ হতেই সবাই ধীরে ধীরে বেরিয়ে গেল। কোলাহল মিশ্রিত আঙিনায় রাফি আর নিহাল পাশাপাশি হাঁটছিল, হাতে বই, মুখে হালকা ক্লান্তি, তবে ওদের কথাবার্তা যেন অন্যরকম প্রাণ জাগাচ্ছিল। দোস্ত, একটা নতুন টিউশনি খুঁজতে হবে। 2টা টিউশনি তো করেছি, কিন্তু আরেকটা করলে মাসটা একটু স্বচ্ছন্দে চলবে। আরে বাবা, তুই তো পড়াশোনায় টপার, তোকে দিয়ে টিউশনি করাতে সবাই রাজি হবে, আমি খুঁজে দিব। ঠিক বলেছিস, কিন্তু আমার শর্ত হচ্ছে যতই গরিব ছাত্র হোক না কেন পড়া বুঝিয়ে দিতে হবে ভালোভাবে, টাকার জন্য পড়ানো নয়। আমি চাই ওরা যেন সত্যি কিছু লিখে। একেই তোকে নিয়ে সবাই বলে তুই আলাদা ধরনের, তোর মাথায় সবসময় অন্য চিন্তা ঘোরে। দোস্ত, জানিস টাকার জন্য জীবন সহজ হয় ঠিকই, কিন্তু টাকার পিছিয়ে ছুটতে ছুটতে যদি মানুষ নিজের মানবিকতা হারিয়ে ফেলে তাহলে আর কোনো মূল্য থাকে না। রাফি খানিকটা থেমে নিঃশ্বাস ফেললো, তারপর হাসতে হাসতে বলল, ঠিক আছে দার্শনিক বাবু, তোর জন্য একটা ভালো টিউশন খুঁজে দিব, তবে শর্ত হলো মাস শেষে আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াতে হবে। ডান দোস্ত, তোর বিরিয়ানি পাক্কা রেডি থাকবে। দুজন হাঁটতে হাঁটতে মেসের দিকেই ফিরছিল। পথে হালকা বাতাস বয়ে যাচ্ছিল। সড়কের পাশে বিকেলে চায়ের দোকানগুলোতে ভিড় জমেছে, ছোট ছোট আলো জ্বলে উঠছে। এভাবেই জীবনের সহজ সরল মুহূর্তগুলো নিহাল গোপন রহস্য লুকিয়ে রাখছিল। রাত তখন প্রায় 10:30। মেসের ছাদ থেকে হালকা হাওয়া বইছে, নিচে শহরের আলো জ্বলজ্বল করছে। রাফি আর নিহাল নিজেদের ছোট রুমে বসে আড্ডা দিচ্ছিল। দোস্ত, খুশির খবর আছে, তোর জন্য একটা টিউশনি পাইছি, কাল থেকেই পড়াতে হবে। সিরিয়াসলি? দোস্ত, তুই আসলে অসাধারণ। জানিস না কত দরকার ছিল আমার জন্য। আরে ধুর, এত খুশি হওয়ার কি আছে? আসলে আমি তোকে বলি, আমার বাসার অবস্থা মোটামুটি ভালোই, চাইলে তুই আমার কাছ থেকে টাকা নিতে পারিস, এত কষ্ট করার দরকার কি? কতদিন তোর কাছ থেকে নিয়ে চলবো? হ্যাঁ, নিজের কষ্টে যা আয় করব সেই টাকার আলাদা একটা তৃপ্তি আছে, তুই সেটা বুঝবি না রে। বুঝি দোস্ত, তবে মাঝে মাঝে মনে হয় তুই অনেক বেশি কষ্ট নিচ্ছিস। কষ্ট না থাকলে জীবনের মানে পাওয়া যায় না। যত ঘাম জড়াবি তত বেশি সফলতা উপভোগ করতে পারবি। আরেকটা কথা মনে রাখিস, টাকা যদি সবকিছু হতো তাহলে এত ধনী লোকেরাও কেন সুখী না? রাফি চুপচাপ হয়ে গেল, তারপর হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। আচ্ছা গুরু, আজ অনেক বড় বড় কথা শুনলাম, কিন্তু একটা কথা, কাল টিউশনি থেকে ফিরে বিরিয়ানি খাওয়াতে হবে। ঠিক আছে, টিউশনির প্রথম বেতন হাতে পেলেই তোর বিরিয়ানি অর্ডার রেডি থাকবে। দুইজন হেসে আবারও গল্প করতে লাগলো, কখনো পুরনো স্কুল লাইফের স্মৃতি, কখনো ভবিষ্যতের স্বপ্ন, কখনো আবার একে অপরের খোঁচাখুচি। রাত গভীর হতে থাকলো, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প শেষ হচ্ছিল না। পরের দিন বিকেল, হাতে ব্যাগ, বই আর চোখে অদ্ভুত দায়িত্ববোধ নিয়ে নিহাল চলে এলো নতুন টিউশনি বাসায়। মাঝারি আকারের বাড়ি, সাদা রঙের দেয়াল, গেটের ভেতরে টব ভরা ফুল। বেল বাজতেই দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক মেয়ে, লম্বা চুল খোলা, মুখে অদ্ভুত সরলতা, চোখে যেন মেঘের মতো গভীরতা। এটাই আমাদের নায়িকা বৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি আসলে এখানে এক মেয়েকে পড়ানোর কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাকে পড়তেই হবে, আমি বৃষ্টি। নিহাল খানিকটা অবাক হলো। সে ভেবেছিল ছোট কোনো স্কুল পড়ুয়া মেয়ে হবে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কলেজে ফাইনালের ছাত্রী হবে মনে হয়। ও তাই নাকি? আচ্ছা, তাহলে ভিতরে আসতে পারি? জি, আসুন। নিহাল ভেতরে ঢুকতেই বসার ঘরের পরিবেশ চোখে পড়ল। সাজানো আসবাব, দেয়ালে পারিবারিক ছবি। তখনই ভেতর থেকে এক মহিলা এগিয়ে এলেন, স্নিগ্ধ মুখ, পরিপাটি আচরণ। আরে এসো বাবা, আমি বৃষ্টির মা, তোমার সাথে টেলিফোনে কথা হয়েছিল। আসসালামু আলাইকুম। জি খালাম্মা, আমি নিহাল, চেষ্টা করব বৃষ্টিকে পড়াশোনায় সাহায্য করার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, শুনেছি তুমি খুব ভালো পড়াশোনা করো, আশা করি আমার মেয়ের পড়াতেও তেমন আন্তরিক হবে। ইনশাল্লাহ খালাম্মা, আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দেওয়ার। বৃষ্টি পাশে দাঁড়িয়ে সব শুনছিল, তার চোখে হালকা কৌতূহল, যেন ভাবছে এই সাধারণ পোশাক পরা শান্ত ছেলেটার ভিতরে কি আছে যা সবাই এত প্রশংসা করে। বৃষ্টির মা হালকা হেসে বললেন, আচ্ছা বাবা, তোমরা রুমে গিয়ে পড়াশোনা করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি।
বৃষ্টির সামনে এগিয়ে পথ দেখালো। নিহাল তার ব্যাগ কাঁধে নিয়ে বৃষ্টির রুমে প্রবেশ করলো। রুমটা ঝকঝকে সাজানো, টেবিলে বই খাতা ছড়ানো, দেয়ালে নরম আলো। নিহাল চেয়ার টেনে বসে বলল, আচ্ছা বৃষ্টি, আজ থেকে তোমার পড়া শুরু। তুমি কোন কোন বিষয়ে বেশি সমস্যায় পড়ো? সব কিছুতেই। আমি তো কিচ্ছুই বুঝি না, আপনি তো সব বুঝিয়ে দিবেন, তাই না স্যার? নিহাল খানিকটা অবাক হলো। মেয়েটা যতটা ভদ্র মনে হচ্ছিল, কথাবার্তায় যেন অন্যরকম খুনসুটি লুকিয়ে আছে। শুধু পড়াশোনার ব্যাপারে মজা করলে চলবে না, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। বৃষ্টি হাসি মুখে কলম ঘোরাতে ঘোরাতে বলে, ও আচ্ছা, তাহলে শুরু করুন। তবে আগে একটা কথা, স্যার না ভাইয়া ডাকবো আপনাকে? হুম হুম। যেটা খুশি দেখো, তবে পড়াশোনায় মন দিতে হবে। বৃষ্টি হঠাৎ খাতার উপর আঁকিবুকি করতে শুরু করলো। আচ্ছা, এসব কি করছো? না, একটু আঁকছি, পড়াশোনা তো পরে হবে। নিহাল মনে মনে বলল, দেখো তো ভদ্র মেয়ে মনে হয়, আসলে আস্ত ফাজিল। টিউশনিতে এমন দুষ্টুমি করে নাকি? তবু মুখে কিছু না বলে সে খাতাটা টেনে নিয়ে পাঠ্যসূচি থেকে পড়ানো শুরু করলো। কিন্তু বৃষ্টি যেন প্রতিটা কথায় খোঁচা দেওয়ার মতো মজা খুঁজে পাচ্ছিল। টেবিল বই সাজিয়ে বসলো নিহাল। সিরিয়াস মুখে খাতায় কলম চালিয়ে বৃষ্টির জন্য পড়ার সূচি তৈরি করছে। আচ্ছা, তোমাকে সপ্তাহে এই বিষয়গুলো শেষ করতে হবে। আমি সূচি লিখে দিচ্ছি। সোমবার ম্যাথ, মঙ্গলবার ইংরেজি, বুধবার পদার্থবিজ্ঞান, বৃহস্পতিবার রসায়ন, আর শুক্রবার রিভিশন। বৃষ্টি খাতার দিকে তাকিয়ে হঠাৎ মুচকি হেসে বলল, উফ, এত পড়াশোনা করলে প্রেম করব কখন স্যার? নিহাল কলম থামিয়ে তাকালো অবাক হয়ে। কি, তুমি প্রেম করো নাকি? না রে ভাইয়া, করি না। তবে জানি না কেন ইদানিং মনে হচ্ছে প্রেম প্রেম একটা ভাব যাচ্ছে। কখন যে হুট করে প্রেমে পড়ে বসি। নিহালের মুখ কালো হয়ে গেল, কপালে ভাঁজ ফেলে বলল, দেখো, পড়াশোনার সময় এমন ফালতু কথা একদম নয়। টিউশনি মানে পড়াশোনা, প্রেমের ক্লাস না। ও মা, স্যার তো রেগে গেলেন দেখি। আমি মজা করলাম একটু, আপনি এত সিরিয়াস কেন? নিহাল বিরক্ত হয়ে খাতায় চোখ গুজে দিল, মনে মনে বলল, এ মেয়ে একেবারে আসছে ঝামেলা। ভদ্র ভদ্র চেহারার আড়ালে পুরো ফাজিলপনা লুকানো। বৃষ্টি চুপ করে হেসে ফেলল। তার চোখে মুখে দুষ্টুমি ঝিলিক। মনে হচ্ছিল এই নতুন টিউটরকে একটু না খোঁচালে মজাই নেই। নিহাল তখনও বিরক্ত মুখে পড়া বুঝিয়ে দিচ্ছে। বৃষ্টি খাতার উপর কলম ঘোরাচ্ছে, হাসছে, কখনো আবার আঙুল দিয়ে আঁকিবুকি করছে। হঠাৎ দরজায় শব্দ হলো। বৃষ্টির মা চায়ের ট্রে হাতে রুমে প্রবেশ করলেন। এই নাও বাবা, তোমাদের জন্য 4 বিস্কিট এনেছি। মা আসতেই বৃষ্টি এক লাফে চেয়ারে সোজা করে বসলো। মুখে ভদ্রতার ছাপ, হাতে বই খুলে মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। হ্যাঁ স্যার, আমি বুঝেছি। এই সমীকরণটা আসলে এভাবে করতে হবে, তাই তো? নিহাল হতবাক হয়ে তাকিয়ে থাকলো, মনে মনে বলল, আরে এ মেয়ে তো পুরো নাটকবাজ। একটু আগে প্রেম প্রেম করছিল, এখন একবারে ভদ্র মেয়ে সেজে গেল। মা আসলেই পুরো রূপ পাল্টে ফেললো। খুব ভালো। বৃষ্টির পড়াশোনায় মন দিচ্ছে তো? জি খালাম্মা, পড়ছে। মা সন্তুষ্ট হয়ে ট্রে রেখে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতে বৃষ্টি আবারও খাতায় কলম ছুঁড়ে হেসে দিল। কেমন অভিনয় করলাম স্যার? হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস, তাই না? আল্লাহ, তুমি আসলেই 1 নম্বর নাটকবাজ মেয়ে। ধন্যবাদ স্যার, এইটাই আমার ট্যালেন্ট। নিহাল বিরক্ত হয়ে খাতা সামনে ঠেলে দিল, কিন্তু মনের ভিতরে হাসি চাপতে পারল না। এই মেয়েটা যতই বিরক্ত করুক, ওর ভেতরে যেন এক অদ্ভুত প্রাণশক্তি আছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। টেবিলে বই ছড়ানো, খাতায় সমীকরণে ভরা। দীর্ঘ সময় ধরে ধৈর্য নিয়ে পড়িয়ে অবশেষে কলম নামিয়ে রাখলো নিহাল। আচ্ছা, আজ এতটুকুই। এগুলো কালকের মধ্যে শেষ করতে হবে। আমি চাই কাল যেন পুরোটা মুখস্থ থাকে, ঠিক আছে? এতগুলো একদিনে? পড়াশোনা শর্টকাট নেই, চেষ্টা করলে অবশ্যই পারবা। নিহাল ব্যাগ কাঁধে তুলে বের হতে যাবে, এমন সময় বৃষ্টি হঠাৎ বলল, আরে এত তাড়াহুড়ো করছেন কেন? আর একটু থাকুন না স্যার, আপনার সাথে বসে পড়তেই ভালো লাগে। নিহাল থমকে দাঁড়ালো, মুখের দিকে একবার তাকিয়ে চোখ কপালে তুলে বলল, আমি পড়াতে আসি তোমার ভালো লাগার জন্য না, আমি আসি তোমাকে পড়াশোনায় সাহায্য করার জন্য। তাই এসব বাড়তি কথা বাদ দাও। এত রাগ করেন কেন? হ্যাঁ, একটু তো মজা করলাম। মজা পড়াশোনার পর করতে পারো, কিন্তু পড়ার সময় এইসব একদম নয়। বৃষ্টি চুপ করে গেলেও ঠোঁটের কোণে দুষ্টু হাসি লেগেই থাকলো। আর নিহাল বেরিয়ে গেল রুম থেকে, মনে মনে শুধু বলল, আল্লাহ, কি ফাজিল মেয়ে রে বাবা।
ধৈর্য না রাখলে এর টিউশনি করা অসম্ভব। সন্ধ্যার পরে নিহাল ক্লান্ত ভঙ্গিতে মেসে ঢুকলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা রাফি ওকে দেখে খ্যাপানোর ভঙ্গিতে বলল, কিরে কেমন পড়ালি? ছাত্রী কেমন হইল? ভাই এই চিজটারে কই পাইছিস? পড়ে ফাজিল এক্সাম্পল। আরে বাবা কি হয়েছে বলতো? শুরুর দিকে ভাবছিলাম ভদ্র মেয়ে, পরে বুঝলাম আজ তো দুষ্ট। আমি পড়া লিখে দিলাম, সে উল্টো প্রশ্ন করছে, স্যার প্রেম করবো না কখন? আমি তো পুরোই অবাক। রাফি হাসতে হাসতে গড়াগড়ি খায়। আরে এত ফাজিল ছাত্রীও হয় নাকি? তুই হলে আসল দোষী। টিউশনি পাইয়া দিস, আমি পড়াইতে যাই আর উল্টা মেজাজ খারাপ করে ফিরি। ভাই এটাই তো লাইফ। হয়তো মেয়ে একটু নাটকবাজ টাইপ, তুই সিরিয়াসলি পড়াস, ঠিক হয়ে যাবে। দেখি কি হয়, তবে আমার ফালতু ঝামেলায় দিস না। রাফি হো হো করে হেসে উঠল আর নিহাল চুপচাপ শুয়ে পড়ল, কিন্তু মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা আসলে কেমন, দুষ্ট নাকি নাটকবাজ? সন্ধ্যার আড্ডার মাঝে রাফি হেসে হেসে বলল, ভাই জানিস বৃষ্টি আমার বোনের বান্ধবী। ওর কথা হলো এক টিচার 1 সপ্তাহের বেশি পড়াতে পারে না। তোর অনেক ধৈর্য আছে তাই তোকে পাঠালাম। হ্যাঁ, সেজন্য আমার জীবনটারে তেনা করার প্ল্যান করেছিস কি? আরে বাবা প্ল্যান না, শুধু বললাম তোর ধৈর্য চেক করব। তুই তো ধৈর্যশীল আছিস। দোস্ত দেখ, পড়াশোনা মানে নাটক, দুষ্টুমি আর কৌশল একসাথে সব। আর আমি পড়াতে বসি, কি ধরনের ফাজিল ব্যাপার। ভাই এটাই তো লাইফ। তুমি ধৈর্য ধরতে পারলেও পড়া শিখবে আর মজা করবে, আর তুই না হইলে ওর জীবনের 1 সপ্তাহ ফাঁকা যেত। দেখ আমি পড়াতে এসেছি প্রেম আর নাটক ফাজিল মজা করার জন্য না। ঠিক আছে ভাই, তোর জন্যই আমি পাঠালাম। দেখি কতদিন টিকে থাকতে পারিস। রাফি হাসতে হাসতে হালকা চম্পট দিল। নিহাল বিরক্ত কিন্তু ভেতরে একটু চিন্তা করছিল। এমি আর রাফি দুজন মিলে আমাকে আসলে টেস্টে ফেলছে। পরের দিন সকালে নিহাল রাফি মেস থেকে ভার্সিটিতে রওনা দিল। রাস্তায় হালকা রোদ, ক্লাসে যাওয়ার পথে সবাই ব্যস্ত, তবে কিছু ছেলে ছাত্রী মুখ উজ্জ্বল করে তাকাচ্ছিল নিহালের দিকে। হে নেহাল, তুমি তো গরিব, তুমি এত ভালো রেজাল্ট কিভাবে করো? সত্যি অবাক লাগছে, টপে উঠে গেছিস। নিহাল হালকা এসে সবার দিকে তাকালো। গরিব বড়লোক দিয়ে রেজাল্ট হয় জানতাম না। পড়াশোনা করতে ইচ্ছা আর ধৈর্য থাকলেই তো কিছু করা যায়, টাকা থাকলে সব হয় না। তবে তোর ফ্যামিলি কেউ সাহায্য করে? না, সবাই সাধারণ, নিজের পরিশ্রম আর সময় দিয়ে সব। ক্লাসরুমে ঢুকতে সহপাঠীরা নীরব হয়ে তাকিয়ে থাকলো। কেউ জানে না এই ছেলের ভেতর লুকিয়ে আছে এমন এক পরিচয় যা একদিন সবাইকে চমকে দেবে। রাফি তখন পাশ থেকে বলল, ভাই দেখছো সবাই অবাক। আমি বলেছিলাম তোর ধৈর্য আর মেধা মানুষকে চমকে দিতে পারবে। হ্যাঁ, তবে পড়াশোনা করতে হবে, সবাইকে দেখানোর জন্য নয়, নিজের জন্য। ছাত্রদের কৌতূহল, সহপাঠীদের অবাক চোখ আর নেহালের শান্ত দৃঢ়তা সব মিলিয়ে ভার্সিটিতে নতুন দিনের শুরু। কেউ জানে না নেহালের জীবন তার দেখাচ্ছে অনেক বেশি রহস্যময়। দিনের ক্লাস শেষ হতেই নিহাল মেস থেকে বের হয়ে আরও 2টি টিউশনি শেষ করলো। হাতে বই খাতা, চোখে ক্লান্তি, তবে মনোযোগ একদম স্থির। এরপর বৃষ্টির বাড়ির পথে রওনা দিল। বৃষ্টিদের বাড়ি পৌঁছাতেই দরজা খুলে দিলেন বৃষ্টির মা। চেহারায় হালকা হাসি, চোখে উষ্ণতা। ওহ এসো এসো, ক্লাস শেষে এসে তুমি কেমন ক্লান্ত হয়ে গেছো, চা বা জল নিয়ে আসি? ধন্যবাদ খালাম্মা, এখনই ঠিক আছে। আমি সরাসরি বৃষ্টির রুমে চলে যাই। বৃষ্টির মা হালকা হাসি দিয়ে ফিরে গেলেন। নিহাল ধীরে ধীরে বৃষ্টির রুমের দিকে এগোলো। দরজা খুলতে বৃষ্টি সাদা কালো বই হাতে বসে রেডি হয়ে থাকলো। স্যার আপনি কি সত্যি আজ আরও পড়াতে এসেছেন? হ্যাঁ বৃষ্টি, আজকের পড়ার সূচি পুরোটা শেষ করতে হবে। বৃষ্টির খাতায় কলম ঘোরাচ্ছিল, চোখে হালকা খুনসুটি। নিহাল অবাক হয়ে মনে মনে বলল, আরে বাবা, এই মেয়েটার ভদ্র চেহারার আড়ালে সত্যি এক ফাজিল দুষ্টুমি লুকানো আছে। প্রতিদিন কি পড়া বাদ দিয়ে এমনই করবে নাকি? বৃষ্টি আর নিহাল দুজনেই বসে পড়ল, পড়ার প্রস্তুতি নিল। বিকালের হালকা আলো, বইয়ের পাতা আর ধৈর্য ধরে পড়ানোর চেষ্টা, সব মিলিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা। বৃষ্টির রুমে নিশ্চিদ্র আলো, খাতা আর বই ছড়িয়ে নিহাল বসে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বৃষ্টি দুষ্ট ভঙ্গিতে মুখ খুলল। স্যার আপনি এত দেরি করে কেন এলেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমি তো সময় মতো আসছি, তাহলে অপেক্ষা করতে হবে কেন? বৃষ্টি হালকা হাসি ধরে রাখতে পারল না, কলম ঘোরাতে ঘোরাতে বলল,
আপনাকে মিস করছিলাম স্যার। নিহাল কিছুটা অবাক, কিছুটা বিরক্ত, মুখ কালো করে বলল, মিস, আমি পড়াতে এসেছি, মিস করার জন্য না, পড়া শুরু করতে হবে। ঠিক আছে স্যার, তবে সত্যি সত্যি একটু মজা করতে দিন। নিহাল মনে মনে বলল, এই মেয়ে একেবারে ফাজিল, পড়াশোনার সময়ও মজা খুঁজে নেবে, ধৈর্য ধরে না থাকলে পড়ানো অসম্ভব। তবুও নিজের কণ্ঠকে কঠিন রাখে, খাতার দিকে তাকিয়ে পড়া শুরু করে। আর বৃষ্টি তার দুষ্টুমিতে ছোট ছোট চ্যালেঞ্জ দেয়, যেন নিহালের ধৈর্য পরীক্ষা করছে। বৃষ্টি খাতায় কলম ঘোরাচ্ছিল, তবে চোখে যেন একটুখানি খুনসুটি। হঠাৎ সে মুখ খুলল, স্যার, আমি জানতে চাই আপনার গার্লফ্রেন্ড আছে? বৃষ্টি, পড়ো তুমি, ফালতু কথা বাদ দিয়ে। আরে শুধু জানার জন্য বললাম। আর আপনার বেস্ট ফ্রেন্ড কারা? আর থামাও, পড়াশোনা করো, এসব প্রশ্ন এখন না, পড়া ফিনিশ করতে হবে। বৃষ্টি চুপ হয়ে গেল, তবে ঠোঁটের কোণে হালকা হাসি। মনে মনে ভেবে দেখলো এই স্যারের ধৈর্য অনেক শক্তি। আরে বাবা, 1 মিনিটে পড়ার সময় নষ্ট করে, এই মেয়েটার দুষ্টুমি সীমাহীন। তবু সে খাতার দিকে চোখ বুজে পড়া চালিয়ে গেল। আর বৃষ্টি হালকা চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কখন ধৈর্য তার শেষ হবে। দিনের ক্লাস শেষ করে নিশ্চিদ্র পড়াশোনার পরে নিহাল ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হতে লাগলো। বৃষ্টির মা দরজার কাছে দাঁড়িয়ে মুখে উষ্ণ হাসি নিয়ে বললেন, ও বাবা, বৃষ্টি তো তোমাকে অনেক বিরক্ত করেছে আজ, তাই না? নিহাল কিচ্ছু বলল না, শুধু মাথা হালকা নেড়ে স্বীকার করলো, জানো, এর আগে 50টা টিচার বদলাইছে এই মেয়েটাকে পড়াতে, কেউ তার দুষ্টুমি সহ্য করতে পারেনি। কিন্তু শুনেছি তোমার অনেক ধৈর্য আছে, তাই তোমাকে পাঠালাম। আশা করি তুমি আমার মেয়েকে একটু মানুষ করে দাও। নিহাল চোখ কপালে তুলে ভেতরে অবাক। 50টা টিচার বদলাইছে মানে মেয়েটা সত্যি অতিরিক্ত দুষ্টুমি করছে। আরে তুমি ভেবো না কঠিন, বৃষ্টি শুধু দুষ্ট কিন্তু ভালো মেয়ে। তুমি একটু ধৈর্য ধরলে সে অবশ্যই তোমার কথা শুনবে। নিহাল ধীরস্থির দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো, মনে মনে বলল, 50 টিচার বলাইছে, এই মেয়েটা সত্যি ফাজিল, তবে আমাকে থামানো যাবে না, ধৈর্য ধরতে হবে। বৃষ্টির মা হেসে বিদায় দিলেন। নেহাল ধীরে ধীরে রাস্তায় হেঁটে গেল, মাথায় নানা চিন্তা, মেয়েটার দুষ্টুমি আর ধৈর্য আর ভবিষ্যতে ক্লাসের চ্যালেঞ্জ। মেসে প্রবেশ করতেই নিহাল রাফির দিকে ঝাঁপিয়ে পড়ল, হালকা লজ্জা মিশ্রিত রাগে হাত তোলার ভঙ্গি করলো। শালা, কি মেয়ে কপালে জুটালি, 50টা টিচার বলেছে আর আমি 51 নম্বর। রাফি হেসে হেসে হালকা পিছনে সরে গেল। আরে বাবা, কি করছিস ভাই? এত রাগ দেখালে তো আমি মরে যাই। আমি বলছি বুঝছিস, মেয়েটা একদম ফাজিল, পড়াশোনার সময় দুষ্টুমি, সময় কাটানোর সময় প্রেমের নাটক, কি করি ভাই? ভাই, এটাই তো লাইফ। আমি বলেছিলাম তোর ধৈর্য টেস্ট করতে পাঠালাম। ধৈর্য? আমি বলি ধৈর্য রাখলেই ও কিছু শিখবে না, আমি যেন পড়াইতে গিয়ে ফেসে যাচ্ছি। রাফি হেসে চুপচাপ দাঁড়িয়ে নেয়, শুধু মজা উপভোগ করছিল। আর নিহাল একটু চুপ হয়ে নিচের চুল আঁচড়াতে লাগলো, মনে মনে ভাবলো, আল্লাহ, 50 টিচার বলাইছে, এই মেয়েটা সত্যি 1 নম্বর ফাজিল, আমার ধৈর্যের রাখার পরীক্ষা চলছে। রাফি শেষ পর্যন্ত হেসে বলল, আরে ভাই, মজা করছিস? দেখিস তোমার ধৈর্যই তোমার শক্তি। বৃষ্টি ধীরে ধীরে শিখবে আর তুই পুরোপুরি ফিট হয়ে যাবে। দেখি। হঠাৎ মেসের মধ্যে নিহালের ফোন বাজলো। সে হাতে নিয়ে দেখলো কল কর্তার নামের মাঝে লেখা মা। নিহাল চোখের কোণে সামান্য উদ্বেগ। নিহাল ব্যালকনিতে চলে গেল, বাইরে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। বাতাস হালকা, সন্ধ্যার আলো। তুমি বাড়ি আসবে না বাবা? আমরা এতদিন তোমাকে দেখতে পারছি না। মা, আমি সেই জায়গাতেই ফিরতে চাই না যেখানে মানুষের থেকে টাকার মূল্য বেশি, যেখানে সম্পর্কের মান থাকে না। কিন্তু বাবা, তোর নিজের পরিবার তো তোর অপেক্ষায় আছে। মা, আমি জানি, কিন্তু আমি এখন শান্তির পিছনে ছুটছি, টাকার পিছনে ছুটে যারা সবকিছুর মূল্য ঠিক করে, সেখানে আমি থাকতে চাই না। কিন্তু আমাদের ছেলের মন। মা, আমার মন ঠিক আছে, আমি যেখানে সত্যি মূল্যায়ন আছে সেখানে থাকতে চাই, সম্পর্কের মান যেখানে বোঝা যায় সেই জায়গায়। মা কিছু বলতে পারলো না, শুধু কান্না চেপে শোনে। নিশ্চিদ্র রাতের বাতাসে দুজনের মধ্যে দূরত্ব, অথচ সম্পর্কের অদৃশ্য বন্ধন অনুভূত হলো। নিহাল মনে মনে বলল, এই জীবনে শান্তি পাইব, আর সেই শান্তি আমার আসল সম্পদ।
ফোনটা কেটে রাখার পর নিহাল ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের আলোতে তাকালো। ভাবলো যেই দিন সম্পর্কের মূল্য বোঝা যাবে সেই দিন তার জীবনও শান্তি পাবে। মেসে চুপচাপ থাকা নিহাল হঠাৎ ধীরে বসলো। রাফি পাশে এসে তার দিকে তাকিয়ে বলল, ভাই, বাড়ির কথা মনে পড়ছে? শুধু মায়ের কথা মনে পড়ে, মা ছাড়া সবাই স্বার্থপর। রাফি হালকা মাথা নাড়িয়ে বলল, ভাই, বুঝতে পারছি, কিন্তু এমন ভেবে মন খারাপ করা ঠিক নয়। জীবন তো চলতেই থাকবে। তুমি জানো না, আমার কাছে তো তোমার ধৈর্য আর মেধার সবচাইতে বড় সম্পদ। মজা বা দুষ্টুমির মধ্যে আমি কখনো কখনো ভুলে যাই কতটা মূল্যবান আমার শান্তি। তাই তো বলছি, মা ছাড়া বাকি সবাই ধন সম্পদের পিছনে ছুটছে। তুমি আলাদা, তুমি নিজে চেষ্টা করছো, নিজে শিখছ, তাই তো তোমার মতো মানুষ কমই আছে। নিহাল মনে মনে বলল, রাফি ঠিক বলছে, সত্যি আমার শান্তি আর মায়ের ভালোবাসা ছাড়া অন্য কিছু গুরুত্বহীন। ভাই, আজকের ক্লাস শেষ, একটু খাও, বিশ্রাম নাও। বৃষ্টি আর টিউশন নিয়ে মাথা ঘামাবে না। কাল নতুন দিন, নতুন টেস্ট। নিহাল হালকা হেসে মাথা নাড়ালো। রাফির কথায় মন খানিকটা শান্ত হলো। মনে মনে ভাবলো, মা ছাড়া কেউ সত্যি গুরুত্বপূর্ণ নয়, আর সেই চিন্তাই তাকে শক্তি দিচ্ছে নতুন দিনের চ্যালেঞ্জের জন্য। রাতের খাওয়ার সময় মেসের টেবিলে নানান খাবার সাজানো, নরম আলো, সুগন্ধি রান্নার আড্ডা। রাফি হেসে হেসে খাবার সাজাচ্ছে। ভাই, এত খাবার কেন? আরে, আমার মামা রান্না করে পাঠিয়েছে, সব তোমার জন্য। নিহাল চুপচাপ বসে দেখছে, চোখে হালকা অবাক ভাব, মনে মনে ভেতরের স্মৃতি ঝলসে উঠল। আমার মা যখন আমার জন্য ভালো মন্দ রান্না করে খাওয়াতো, কত যত্নে, কতবার মা হাতের স্বাদ মনে পড়ে। রাফির কথা, মায়ের খাবারের স্মৃতি, সব মিলিয়ে হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। নিশ্চিদ্র দিন আর ক্লাস টিউশন শেষ হলেও এই ছোট ছোট মুহূর্তগুলো, মা, বন্ধু, ভালোবাসা, নিহালের মন শান্ত করে দিল। ধন্যবাদ রাফি, এটা সত্যি অনেক ভালো লাগছে। ভাই, মজা করছিস না? চল খেয়ে নি, কাল আরও টিউশন আছে। নিহাল খাবার হাতে নিয়ে ভেতরের চিন্তাগুলো মনে মনে সাজাতে লাগলো। মায়ের ভালোবাসা, নিজের শান্তি আর বন্ধু স্নেহ, এই সবই ছিল তার জীবনের আসল মূল্য। রাত গভীর, মেসের ঘরে হালকা পরিবেশ। নিহাল বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো, আমার জীবন এমন না হলেও পারত, সবার মতো সাধারণভাবে পরিবার নিয়ে সুন্দরভাবে কাটাতাম, আমার মা, আমার ভাই বোনের সঙ্গে সময় কাটাতাম। কেন এমন হলো আমার জীবনে? চুপচাপ ঘরের নিস্তব্ধতা ভেঙে উঠেছে শুধু নিঃশ্বাস আর ভেতরের চিন্তা। আমি চাইনি ধন সম্পদের পিছনে দেখি, শুধু শান্তি, ভালোবাসা আর পরিবার চাইতাম। তবে সবকিছু কখনোই সঠিকভাবে আমার হাতে আসেনি। কেন মানুষগুলো সম্পর্কের মান বোঝে না, সবাই টাকার পেছনে? আমি চাইতাম আমার মা, আমার আপন মানুষগুলো সবকিছু সহজভাবে, ভালোভাবে হতো। চোখ বন্ধ করে নিহাল ভেতরে ভেতরে নিজের জীবনের বিভ্রান্তি আর একাকিত্ব অনুভব করলো। তার ধৈর্য, মেধা, বন্ধুদের স্নেহ সবকিছু একসাথে তাকে শক্তি দিচ্ছিল, কিন্তু সেই শক্তিও এই একাকী মুহূর্তে অপ্রয়োজনীয় মনে হলো। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো একদিন আমি শান্তি পাবো, সত্যি ভালোবাসা অনুভব করব, আর আমার পরিবার সত্যি আমার পাশে থাকবে। রাতের নীরবতা, দূরের বাতাসের সাপেক্ষে নিশ্চিদ্র মুহূর্তগুলোতে নিহাল তার জীবনের গল্প, আশা আর ব্যথা একসাথে অনুভব করলো। পরের দিন সকালে ভার্সিটিতে ক্লাসের ভিড়ে এক সহপাঠী ধীরে ধীরে নিহালের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হে নিহাল, তুই তো তোর পরিবার নিয়ে কখনো কিছু বলিস নাই। তোর কে কে আছে? পরিবার কোথায় থাকে তারা? নিহাল কিছুটা ভাবতে লাগলো, তারপর ধীরভাবে উত্তর দিল, আমার মা ছাড়া আপন কেউ নেই, আর তিনি আমাদের বাড়িতেই থাকেন। সহপাঠী হালকা হেসে বলল, আচ্ছা, তাই না? তাহলে তো মনে হয় তোর মা হয়তো গ্রামে থাকেন। আলোচনার মধ্য দিয়ে সবাই তার দিকে তাকিয়ে হাসি খুশি ভাব প্রকাশ করলো। কেউ জানতো না এই ছেলে আসলে কেমন এক লোকানো ধন সম্পদ আর পরিচয় নিয়ে ভার্সিটিতে এসেছে। হ্যাঁ, সবাই যা ভাবছে তাই তার। মায়ের জন্যই আমি সবকিছু করি, বাকি সবাই তো স্বার্থপর। নিহালের মুখে হালকা ভঙ্গি, চোখে স্থিরতা। সবাই ভেবে নিল নেহাল সাধারণ গরিব ছেলের মতো গ্রামে মা নিয়ে থাকে, অথচ ভিতরে নিহালের জীবন এক রহস্যময় গল্প। ক্লাস শেষ করে পড়াশোনার জন্য নিহাল আবারও বৃষ্টিদের বাড়িতে রওনা দিল। পথের মাঝে মনটা হালকা চাপা ভাবনায় ব্যস্ত। বৃষ্টিদের বাড়িতে প্রবেশ করতে দরজা খুলল বৃষ্টির মা। এসো বাবা।
নিহাল হালকা মাথা নেড়ে রুমে ঢুকলো। সকালে বৃষ্টি আজ সুন্দর করে সেজে আছে, চোখে উজ্জ্বলতা, হাসি মুখে ছোট ছোট দুষ্টুমি। স্যার আমাকে কেমন লাগছে? হুম হুম। আমি তোমার সৌন্দর্য দেখতে আসিনি, বই পড়ো, পড়াশোনা শেষ করতে হবে। বৃষ্টি হালকা ভঙ্গিতে খাতার দিকে তাকিয়ে বলল, কিন্তু স্যার আমি সত্যি শুধু একটু খুশি হতে চাই। খুশি? আমার উদ্দেশ্য পড়ানো, খুশি করানো নয়। তুমি পড়ো, সময় নষ্ট করলে পড়াশোনার মান কমে যাবে। বৃষ্টি হালকা হাসি ধরে রাখে, আবার চোখে এক চিলতে খুনসুটি। নিশ্চিদ্র ঘরে বই আর খাতা ছড়িয়ে, বাতাসে নরম সুর, সব মিলিয়ে একটা চ্যালেঞ্জের মুহূর্ত। ঠিক আছে স্যার, তবে আপনি কঠোর হবেন না তো? আমি কঠোর, কিন্তু এটা তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। পড়া শেষ করো, তারপর তুমি যা চাও তাই করতে পারবে। নিহালের ধৈর্য, বৃষ্টির দুষ্টুমি সব মিলিয়ে এই ক্লাসটি হয়ে গেল একটি চ্যালেঞ্জ। কিন্তু ধীরে ধীরে এই কঠোর পরিবেশে বৃষ্টি বুঝতে শুরু করলো নিহালের উদ্দেশ্য শুধুই পড়ানো, খেলা নয়। নিহাল মনে মনে বলল, দেখছি মেয়েটা দুষ্টু, কিন্তু ধৈর্য ধরে থাকলে শিখবে। পড়া শেষ করতেই হবে, তারপরে চ্যালেঞ্জ শেষ। বিকেলের হালকা আলো, বইয়ের পাতা, বৃষ্টির দুষ্টুমি আর নিহালের কঠোরতা, সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি। পড়াশোনা, ধৈর্য আর ছোট ছোট খুনসুটি, এইভাবেই ধীরে ধীরে গড়ে উঠছে তাদের সম্পর্ক। নিহাল বৃষ্টির ওপর নজর রাখছিল। মেয়েটি আজও তার দুষ্টুমির ছোঁয়া রেখে পড়াশোনা করছে। বৃষ্টি তাড়াতাড়ি বইয়ের পাতায় ঘুরিয়ে পড়া শেষ করলো, খাতা সোজা করে রেখে হেসে বলল, স্যার পড়াশোনা তো শেষ, এখন কি করতে হবে? দুষ্টুমি শুরু করবে না তো? বৃষ্টি হেসে খুনসুটি ঝুলে বলল, আরে স্যার একটু মজা করতেও তো দিতে হবে, পড়াশোনা তো শেষ, এখন আমি কি করব না? বৃষ্টি পড়া শেষ করে দুষ্টুমি করা যাবে, তবে শর্ত আগে পুরো পড়া ঠিকঠাক মন দিয়ে করতে হবে। বৃষ্টি আবারও খাতায় কলমে ঘোরাতে লাগলো, কিন্তু চোখে দুষ্টুমি হাসি, নিশ্চিদ্র ঘরে বাতাসের নরম সুর, বইয়ের গন্ধ আর দুজনের মধ্যকার ছোট ছোট টানাপোড়ান। নিহাল মনে মনে বলল, এই মেয়েটা একটু থামবে না, ধৈর্য ধরে থাকতে হবে। একে পড়া শেখাতে হবে, দুষ্টুমি সহ্য করতে হবে। ওর মাকে কথা দিয়েছি, সেটা আমাকে পালন করতেই হবে। আর বৃষ্টি সে মনে মনে হাসছে। স্যার রেগে গেলেও পড়াশোনা শেষ করে আমাকে একটু মজা করতে দেবে? বৃষ্টি আজ পড়াশোনা শেষ করে ঠিকঠাক বসে থাকলো। সে চোখে খুনসুটি জেলে নানা রকম ভঙ্গি করতে লাগলো, যেন নিশ্চিদ্র ক্লাসকে এরকম মজা মিশ্রিত খেলা বানাচ্ছে। স্যার আপনি কি দেখছেন? আমি তো ঠিক আছি, তাই না? নিহাল চোখ কপালে তুলে বৃষ্টিকে দেখলো। বৃষ্টি হাসি হাসি চোখের চাহনি সবকিছু বুঝিয়ে দিচ্ছে, মেয়েটি তার প্রতি আকর্ষিত হয়েছে। বৃষ্টি পড়ো, এসব পালতু ভঙ্গি আর দুষ্টুমি এখন চলবে না। ঠিক আছে স্যার, তবে নেই, আমি পড়াতে এসেছি তোমাকে আকর্ষণ দেখানোর জন্য না। পড়া মনোযোগ দিয়ে করো, আর দুষ্টুমি কেড়ে দাও। বৃষ্টি কিছুটা থেমে গেল, কিছুক্ষণ চোখের কোণে দুষ্টু হাসি এখনো ছিল। নিহাল বুঝতে পারলো মেয়েটি তার ধৈর্য পরীক্ষা করছে। নিহাল ভাবলো, এই মেয়েটা সত্যি ফাজিল, ধৈর্য ধরে পড়ানো ছাড়া কোনো পথ নেই। আকর্ষণ, খুনসুটি সব দেখো, পড়া শেষ করতে হবে। ঘরে বই, খাতা, বৃষ্টির দুষ্টুমি আর নিহালের কঠোরতা সব মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েন চলছে এই মুহূর্তে। নিহাল শিখেছে ধৈর্য আর মনোযোগ ছাড়া কোনো দুষ্টুমি সামলানো সম্ভব নয়। পড়াশোনা শেষ করে নিহাল ডাইনিং রুমে গেল। হঠাৎ চোখে পড়ল বৃষ্টির বাবার দিকে। তিনি মাথা তুলে নিহালকে দেখলেন। তোমাকে কোথাও দেখেছি মনে হয়। নিহাল একটু চুপচাপ থাকলো, তারপর হালকা হাসি ধরে চোখে বিনয় এনে উত্তর দিল, হয়তো রাস্তাঘাটে কোথাও দেখছেন আঙ্কেল। মানুষ তো অনেক জায়গায় দেখা হয়, মনে পড়ে না সব সময়। বৃষ্টির বাবা হালকা মাথা নেড়ে স্বাভাবিক ভঙ্গিতে ফিরে গেলেন। নিহাল কিছুটা স্বস্তি বোধ করলো, মনে মনে বলল, ভালো হলো, কোনো সন্দেহ হলো না। ডাইনিং রুমের হালকা আলো, বৃষ্টির বাবা চলে গেলেন। নিহাল ভাবলো, ভালো হলো, বুঝতে পারলাম না, এখন তাড়াতাড়ি চলে যেতে হবে। এই মুহূর্তে পড়াশোনা, দুষ্টুমি আর সংযম সব মিলিয়ে নিহালের দিনটি এগোচ্ছে নতুন চ্যালেঞ্জের দিকে। দিন শেষে মেশে ফিরতে ফিরতে সন্ধ্যার আলো ঢেউ খেলছে শহরের রাস্তার ধারে। পথের মাঝে নিশ্চিদ্র ফোন বাজলো। দেখতেই হলো কলকাতার নামের পাশে লেখা মা। মা? নিহাল ফোন হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রিসিভ করলো। বাতাস হালকা, দূরের গাড়ির শব্দ দূর থেকে আসছে। তুই বাড়ি ফিরবি না বাবা? তোমাকে দেখতে চাইছি। মা, একদিন অবশ্যই তোমাকে গিয়ে দেখে আসবো, কিন্তু আমি ওখানে থাকতে পারবো না। কিন্তু বাবা তুমি একা,
আমি তোমার অপেক্ষা করছি। মা আমি জানি, আমি চাই শান্তি। আমি চাই এমন জীবন যেখানে টাকার পিছনে ছুটে মানুষের সম্পর্কের মূল্য বোঝে না। সেখানে ফিরতে চাই না। কিন্তু বাবা, তোমার মায়ের জন্য সময় আছে তো? হ্যাঁ মা, মা আমার মন শান্ত থাকতে চায়। একদিন নিশ্চয়ই দেখা হবে, কিন্তু এখন আমি থাকতে চাই যেখানে সত্যি মূল্য বোঝা যায়। তুমি ছাড়া বাকিরা তো শুধু স্বার্থপর। মা কিছু বলতে পারলো না, শুধু নীরবে কান্না চেপে রাখলো। নিশ্চিত্র বাতাসে দূরের আলোয় দুইজনের মধ্যে অদৃশ্য সংযোগ অনুভূত হলো। নিহাল মনে মনে বলল, একদিন শান্তি পাবো, একদিন মাকে দেখবো, কিন্তু এখন আমার পথ অন্য। মায়ের ভালোবাসাই আমার আসল ধন। কল শেষ করে রাস্তায় চলতে চলতে নিহাল ভাবলো সবকিছু ঠিকঠাক হয়েই একদিন শান্তি আসবে। তার জন্য ধৈর্য ধরে চলা ছাড়া কোনো উপায় নেই। রাতের নিস্তব্ধতা, মেষের ঘর জুড়ে আলো, বাইরে হালকা বাতাস। রাবি ব্যাগ থেকে খাতা বের করে বসেছে, আর নিহাল চুপচাপ পাশে বসে তার দিকে তাকাচ্ছে। ভাই, আজকের পড়াশোনা কেমন হলো? বৃষ্টি মানে ওই দুষ্টু মেয়েটার সাথে সময় কেটে পড়া ঠিক হলো তো? পড়াশোনা হলো, তবে মেয়েটা সত্যি ফাজিল, খুব বিরক্তকর। দেখছি ভাই, তুমি তো এখন গুরুজনের মতো, আগে এমন ছিলে না। পড়াশোনা শেষ করতেই হবে, পড়া ছাড়া কিছু মনে করা ঠিক হবে না। তবে কখনো কখনো মেয়েটার দুষ্টুমি একটু বিরক্তকর। তাই তো। তবে ভাই, এমনও বুঝলাম তুমি ধৈর্য ধরে পড়াতে পারছো, মেয়েটা কিছুটা হলেও শিখছে। হ্যাঁ, ধৈর্য না ধরে পড়ানো সম্ভব নয়, তবে পড়াশোনার পাশাপাশি মেয়েটার দুষ্টুমি সামলানো একরকম চ্যালেঞ্জ। ভাই, তুমি ধৈর্য ধরে গেলে একদিন বৃষ্টি বুঝবে তোমার উদ্দেশ্য শুধুই পড়ানো, আর সেই সময় তোমার ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। নিহাল চুপচাপ খাতা দেখলো, মনে মনে ভাবলো রাফির কথাগুলো ঠিক। ধৈর্যই তার সবকিছুর মূল। পড়াশোনা, দুষ্টুমি, বন্ধুত্ব সব মিলিয়ে আজকের রাত তাকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধরলে সব সম্ভব। পড়াশোনা শেষে দুষ্টুমি সামলানো, সব মিলে সম্পর্ক ঠিকঠাক রাখা সম্ভব। রাতের নিস্তব্ধতায় দুই বন্ধু পড়াশোনা নিয়ে কথা বলল, খাতা সাজালো, পরিকল্পনা করলো পরের দিনের জন্য। ধীরে ধীরে রাতকে তারা নিজেদের সময় বানালো, পাঠ, বন্ধুত্ব আর নতুন চ্যালেঞ্জের প্রত্যুত্তরের জন্য। রাত গভীর, মেসের ঘরে আলো, বইয়ের পাতা উল্টে নিখুঁত মনোযোগ দিয়ে পড়ছে নিহাল। হঠাৎ মেসেজ টোনে বাজলো, স্ক্রিনে লেখা অজানা নাম্বার। কে এই সময় মেসেজ পাঠাচ্ছে? নিহাল ধীরে ফোন নিয়ে টাইপ করলো, কে? আমি বৃষ্টি। নিহাল চোখ কপালে তুলে মন গম্ভীর করে বলল, আমার নাম্বার কই পেলে? মায়ের ফোন থেকে নিয়েছি। নিহাল হালকা চোখ নেড়ে ফোনে রেখে দিল, আবারও পড়ার দিকে মন দিল। কিছুক্ষণ পর বৃষ্টি আরো কিছু মেসেজ পাঠালো। স্যার, কি করছেন? একটু কথা বলবেন না? একদম মেসেজ দিবে না, পড়াশোনার সময় দুষ্টুমি করা ঠিক হবে না। বৃষ্টি হালকা খুনসুটি চোখে ফোনে বারবার টাইপ করেও কোনো উত্তর পেল না। রাতের মধ্যে বইয়ের পাতা উল্টানো, বাতাসের হালকা শব্দ আর এই ছোট ছোট মেসেজ সব মিলিয়ে ঘরটা যেন একরকম টানাপোড়েনে পরিণত হলো। এই মেয়ের সাহস কত, এত রাতে ফোন দেয়? রাত গভীর হলেও বই, পড়াশোনা, দুষ্টুমি আর ধৈর্যের এই সংমিশ্রণ নিশ্চিদ্র মুহূর্তগুলোকে আরো বিশেষ করে দিল। পরের দিন সকাল, নিহাল আবারও বৃষ্টির বাড়িতে পড়াতে এলো। দরজা খুলতেই দেখলো বৃষ্টি দরজা খুলে দিল। কি ব্যাপার, খালাম্মা কই? এই কথা শুনে নিহাল চলে যেতে নিল, কিন্তু হঠাৎ বৃষ্টি এগিয়ে এসে পেছনে টেনে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে বলল, স্যার, আজকে পড়তে হবে, আমার মা নেই, তাও পড়া হবে, আপনি চলে যাবেন না? কিন্তু বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়িতে মানুষ বাজে কথা বলবে। পড়বে কে, আমি না আমার মা? নিহাল হালকা কপাল ভাঁজ করে ভাবলো, ফাঁকা বাড়িতে থাকা কি ঠিক হবে? বৃষ্টি টেনে ঘরে নিয়ে আসার পরে ঘরটা যেন একটা ছোটখাটো দুর্গে পরিণত হলো। নিশ্চিদ্র আলো, খাতার পাতা আর দুজনের মধ্যে এক ছোট টানাপোড়েন, সব মিলিয়ে পড়াশোনার চ্যালেঞ্জ নতুন যাত্রা পেল। এক্ষুনি শুরু, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত এক পা বাইরে যাবেন না। তাড়াতাড়ি পড়া শেষ করো। আজকের দিনটি শুধু পড়াশোনা নয়, ধৈর্য, মনোযোগ আর ছোট ছোট দুষ্টুমির মিশ্রণ হয়ে গেল। নিস্তব্ধ ঘর, বই, খাতা আর দুইজনের ছোট ছোট টানাপোড়েন সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। বৃষ্টি পড়াশোনার খাতার সামনে বসে ঘরে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ সে বলে উঠল, স্যার, আমি কফি আনছি, একটু মন বসিয়ে পড়তে সাহায্য করবে? এসবের দরকার নেই, পড়াশোনা শেষ করো। আর কিছু না? স্যার, আমি ট্রেনিং নিচ্ছি, বিয়ের পর বরকে কফি বানিয়ে দিতে হবে তো। নিহাল হঠাৎ বিষম খেয়ে গেল, মনে মনে বলল, কি ফাজি মেয়ে, এখনই বিয়ের স্বপ্ন দেখে।
পড়াশোনা করছে না, বরং কফি বানানোর প্র্যাকটিস। বৃষ্টি আবারও কফি নিয়ে ফিরে এসে খাতার পাশে বসলো। নিস্তব্ধ ঘরে কফির গরম সুবাস, বইয়ের গন্ধ আর দুইজনের ছোট ছোট টানাপোড়েন, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি হলো। নিহাল ভাবলো, ধৈর্য ধরতে হবে, মেয়েটা খুব দুষ্ট। বৃষ্টি খাতার দিকে তাকিয়ে পড়াশোনা শুরু করলো, কিন্তু চোখের কোণে এখনো খুনসুটি ঝলকাচ্ছে। ঘরে বই, খাতা, কফি আর দুইজনের মধ্যে এক নতুন ধরনের টানাপোড়েন। সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। ঘরে বইয়ের গন্ধ, কফির হালকা সুবাস, খাতা আর কলম সব মিলিয়ে নিস্তব্ধতা, নিশ্চিদ্র আলোতে ধৈর্য ধরে পড়াতে নিহাল মনে মনে ভাবলো, তাড়াতাড়ি পড়াতে হবে, তারপর চলে যেতে হবে। এই মেয়েটা সত্যি দুষ্ট, কখন কি করে যেতে পারে বোঝা যায় না। পড়া শেষ করতেই হবে, অন্যথায় সমস্যা হবে। বৃষ্টি খাতার দিকে তাকিয়ে বই পড়ার ভান ধরেছে, কিন্তু চোখে ঝলক নিহালের দিকে চেয়ে ভাবছে, স্যার এত সাধারণ দেখায়, তারপরও দেখতে কি অসাধারণ। মনে হয় যদি জড়িয়ে ধরে চুম্মো দিই। নিহালের ধৈর্য আর বৃষ্টির দুষ্টুমি, চোখের খুনসুটি সব মিলিয়ে নিস্তব্ধ ঘরটি যেন একরকম টানাপোড়েনে পরিণত হয়েছে। বৃষ্টি পড়াশোনা করছে, তবে মনে চলে গেছে অন্যদিকে। আর নিহাল নিজের লক্ষ্য নিয়েই দ্রুত পড়া শেষ করে মেসে ফিরে যাওয়ার চিন্তায় ব্যস্ত। পড়া শেষ করতেই হবে, তাড়াতাড়ি পালাতে হবে। ঘরে দুইজনের মধ্যে অনুভূতির ছোট ছোট স্পন্দন, দুষ্টুমি, ধৈর্য আর মনোযোগ সব মিলিয়ে সময় যেন থেমে গেছে। একদিকে পড়াশোনা, অন্যদিকে ছোট ছোট টানাপোড়েন। এই হলো তাদের নতুন মুহূর্তের গল্প। ঘরে বই, খাতা আর কলমের মাঝে নিঃশব্দ শান্তি। নিহাল বৃষ্টিকে পড়াতে বসেছে, সবকিছু ঠিকঠাক, তবে বৃষ্টি আজও তার দুষ্টুমি ছাড়ছে না। স্যার কিস করলে কেমন লাগে? নিহাল হঠাৎ বিষম খেলো, মনে মনে ভাবলো, কি বললো এই মেয়েটা? পড়া করতে এসেছি, এসবের জন্য নয়। নিহাল ধমক দিয়ে বলল, বৃষ্টি, এসব ফালতু কথা বাদ দাও, পড়াশোনা করো। বলেন না স্যার, আমার খুব কিস করতে মন চায়। নিহাল হঠাৎ লজ্জায় রং থেকে পড়ল, চোখ কপালে উঠল, মন ব্যস্ত পড়া ঠিকঠাক করার চিন্তায়, কিন্তু বৃষ্টির দুষ্টুমির কথায় বিভ্রান্ত। মেয়েটা কি করে এমন দুষ্টুমি করে? এই মেয়ে কি বোঝে না একটা ছেলের সামনে এমন কথা বলা যায় না? ঘরে দুজনের মধ্যে পড়াশোনা, লজ্জা, দুষ্টুমি সব মিলিয়ে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। বৃষ্টি খাতার দিকে চোখ রাখলেও মনে মনে আবারও সেই খুনসুটি ঝলকাচ্ছে। নিহাল নিজেকে নিয়ন্ত্রণ করে পড়াশোনা শেষ করার জন্য মনোযোগ ফেরাতে চেষ্টা করছে। নিহাল ভাবলো, বেশিক্ষণ এখানে দেখা যাবে না, খারাপ কিছু করতে সময় লাগবে না। ঘরে পড়াশোনা চলছিল, হঠাৎ বৃষ্টি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি বসুন, আমি আসছি। নিহাল হালকা অবাক হয়ে দেখলো বৃষ্টি চলে গেল। 10 মিনিটের মধ্যে বৃষ্টি ফিরে এলো শাড়ি পরে। ঘরে ঢুকতেই তার সৌন্দর্য, চোখের ঝলক এবং দুষ্টু ভঙ্গি সব মিলিয়ে নিহালের হৃদস্পন্দন বেড়ে গেল। নিহাল মনে মনে বলল, এই মেয়েটার হৃদস্পন্দন বেড়ে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাড়াতাড়ি নিজেকে সামলে নিহাল বলল, আজ আমি যাই বৃষ্টি, পড়াশোনা শেষ, সময় হয়েছে যাওয়ার। কিন্তু বৃষ্টি হেসে হাঁটলো তার দিকে, দরজা বন্ধ করে বলল, আপনি যেতে পারবেন না। নিহাল হঠাৎ থমকে গেল। ঘরের নিস্তব্ধতা, বৃষ্টির দুষ্টু চোখ, শাড়ির নরম ছায়া সব মিলিয়ে মুহূর্তটি যেন তার হৃদয়ে নতুন রকম উত্তেজনা জাগাচ্ছে। মেয়েটা সত্যি ফাজিল, ধৈর্য ধরে থাকতে হবে। বৃষ্টি আর নিহাল দুজনের মধ্যে দুষ্টুমি, উত্তেজনা, মনোযোগ আর ধৈর্যের এক অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। ঘরটা যেন তাদের ছোটখাটো যুদ্ধক্ষেত্র, যেখানে পড়াশোনা এবং অনুভূতি মিশ্রণ চলছে একসাথে। ঘরে বই, খাতার কলমের মাঝে পড়াশোনা চলছে, কিন্তু বৃষ্টি আবারও তার দুষ্টুমির ছন্দে ফিরে এসেছে। স্যার আমাকে দেখুন তো, কত সুন্দর লাগছে। নিহাল হঠাৎ চোখ কপালে তুলে ধমক দিল, বৃষ্টি, আমি পড়াতে এসেছি, তাই পড়ো। পড়া ছাড়া আমি কিছুই চোখে দেখি না। বৃষ্টি হালকা হাসি ধরে খাতা খুলে বসে, কিন্তু মনে মনে নানাভাবে দুষ্টুমি করার পরিকল্পনা করছে। চোখে ঝলক, ভঙ্গিতে খুনসুটি সব মিলিয়ে নিশ্চিত্র ঘরে টানাপোড়েন তৈরি হলো। স্যার ঠিকই বললেন, তবে একটু দেখলেই কি ক্ষতি হয়? নিহাল হঠাৎ নিজের হৃদয় স্পন্দন অনুভব করলো, ধৈর্য ধরে থাকার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টির দুষ্টুমি এবং হালকা প্রলাপ তার মনকে বিচলিত করছে। নিহাল ভাবলো, পড়া শেষ করতেই হবে, দুষ্টুমি যতই হোক মনোযোগ হারানো যাবে না। বৃষ্টি এবং নিহালের মধ্যে দুষ্টুমি, পড়াশোনা এবং নিস্তব্ধ ঘরে টানাপোড়েন সব মিলিয়ে একরকম অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। আজও পড়াশোনা হবে, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠেছে ছোট ছোট খুনসুটি আর ধৈর্যের মিশ্রণে। আজ এখানেই শেষ, আমি চলে যাচ্ছি। বৃষ্টি কিছুক্ষণ খাতা ধরে চুপচাপ দেখলো, তারপর হঠাৎ হাসতে হাসতে বলল, স্যার ভয় পেয়ে পালিয়েছে?
নিহাল বাইরে বেরোতে বেরোতে বৃষ্টির দুষ্টু হাসি ঘরটা ভরিয়ে দিল। ঘরের মধ্যে হাসি, সব মিলিয়ে আজও পড়াশোনা হয়নি, তবে বৃষ্টির ছোট্ট দুষ্টুমি ও হাসি দুজনের মধ্যেকার টানাপোড়েন আরো বাড়িয়ে দিয়েছে। নিহাল যেতে যেতে মনে মনে ভাবল, মেয়েটা সত্যি বাজিল, এত সাংঘাতিক মেয়ে হয় আল্লাহ জানে। মেসে ফিরে রাতে নিহাল একটি বোতলে পানি শেষ করলো। রাফি চমকে তাকালো। কিরে, কি হয়েছে? এত পানি শেষ করলি? যে সাংঘাতিক মেয়ের কাছে পাঠিয়েছিলি, একটু হলেই ভার্জিনিটি শেষ হয়ে যেত, আল্লাহ বাঁচাইছে। রাফি হতবাক হয়ে গেল, মুখ খুলতে পারলো না, শুধু চোখ বড় বড় করে দেখছে। এই বাদর মেয়েকে আর পড়াতে পারবো না, ধৈর্য ধরে থাকলেও আজ তো একেবারে শেষ। রাফির হতবাক দৃষ্টি আর নিহালের বিরক্তি সব মিলিয়ে আজকের রাতটা যেন এরকম টানাপোড়েনে উত্তেজনায় ভরে গেল। নিহাল মনে মনে ভাবল, বৃষ্টি সত্যি ফাজিল, ধৈর্য রাখলেও হয়তো কোনোভাবেই পড়াশোনা শেষ করা যাবে না। পরের দিন সকালে নিহাল ভার্সিটিতে এসে ক্লাসে ঢুকলো। স্যার আজ ক্লাস নেবেন, কিন্তু নানা রকম প্রশ্ন এমনভাবে করবেন যে কেউ সহজে উত্তর দিতে পারবে না। নিহাল যত্ন সহকারে বসে চোখে ধার স্যার প্রশ্ন শুরু করলেন। কঠিন, জটিল এবং সব প্রশ্ন যা সবাইকে হতবাক করবে, কিন্তু মনোযোগ আর আগে থেকে পড়ার অভ্যাসের কারণে নিহাল সব উত্তর ঠিকঠাক দিতে পারল। সবাই হতবাক, একদম চুপচাপ, চোখ বড় করে তাকানো। এই গরিব ছেলে এত কিছু জানে কিভাবে? সত্যি জেলাসি লাড়ে। নিহালের চোখে হালকা হাসি, কিন্তু মুখে কিছু না, তবে মনে মনে ভাবলো ধৈর্য আর পরিশ্রমই এই সাফল্য এসেছে। টাকা বা পরিচয় নয়, পড়াশোনার নিজের চেষ্টা সবকিছুর চেয়ে বড়। ক্লাস শেষে সহপাঠীরা আলোচনা করতে লাগলো নিহালের জ্ঞান আর মনোযোগের কারণে আজও সে সবাইকে চমকে দিল। গরিব ছেলে, জেলেসি আর অবাক হওয়ার মুহূর্ত সব মিলিয়ে ভার্সিটির পরিবেশ নতুন উত্তেজনায় তৈরি হলো। ভার্সিটির ক্লাস শেষের পর স্যার সবাইকে বাইরে পাঠালেন। ক্লাসরুমে একমাত্র নিহাল বাকি। স্যার ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন, নিহাল, একদিন তুমি বড় কিছু হবে। নিহালের চোখে হালকা জ্বালা, মনে মনে খুশি, কিন্তু মুখে শান্ত ভাবে বলল, স্যার আমি চাই টাকার পিছনে না ছুটে মানুষের কাজে লাগতে পারি, তাতেই আমার বড় পাওয়া। স্যার হালকা হাসি দিয়ে মাথা নাড়ালেন। নিস্তব্ধ ক্লাসরুমে বই, খাতা এবং দুজনের কথোপকথনের মাঝে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। তুমি সত্যিই ভিন্ন, টাকার পেছনে নয়, মানুষের কাজে নিজেকে লাগাতে চাও। ধন পরিচয় নয়, মানুষের কাজে লাগানো আর নিজের প্রচেষ্টা, এটাই আমার বড় পাওয়া। ক্লাসরুমের বাতাসে ধীর অঙ্গীকার, দায়িত্ববোধ আর ভবিষ্যতের স্বপ্নের ছোঁয়া। আজকের দিনটি শুধু পড়াশোনা নয়, বরং নিহালের চিন্তাভাবনা আর লক্ষ্যকে আরো দৃঢ় করে দিল। নিহালের চোখে সাফল্যের ঝলক, মনোযোগের দীপ্তি আর ভবিষ্যতের উদ্দেশ্য, সব মিলিয়ে সেই দিনের শেষ মুহূর্তে নিজেকে আরো প্রেরণাদায়ক মনে করল। আজ নিহাল মেসে বসে ভাবছিল আজ বৃষ্টিকে পড়াতে যাব না। হঠাৎ ফোন বাজলো, নিহাল রিসিভ করলো। স্যার আসলেন না কেন পড়াতে? আমি আর তোমাকে পড়াবো না, অন্য টিচার দেখো। কথাটা বলার পর নিহাল একটু শান্তি পেল, কিন্তু পরক্ষণে বৃষ্টি আবারও বলল, স্যার আমি আর দুষ্টামি করব না, প্লিজ আসুন। নিহালের চোখ কপালে উঠল, মনে মনে ভাবল, এই মেয়েকে বিশ্বাস করা সহজ না। ফোনে হালকা ঝলক, নিস্তব্ধ সকাল। বৃষ্টি আবারও বলল, আপনি না আসলে মা আমাকে খুব বকবে, প্লিজ স্যার আসুন, সত্যি বিরক্ত করব না। নিহালের চোখ কপালে উঠল। নিহাল বলল, প্রমিস করো এবার পড়ার সময় দুষ্টুমি করবে না। বৃষ্টি মুহূর্তেই থমকে গেল। নিস্তব্ধতা এবং ছোট উত্তেজনা সব মিলিয়ে তাদের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। নিহাল ধৈর্য ধরে থাকলো, তবে বৃষ্টির ছোট অনুরোধ আর প্রমিসের মধ্যে মন একটু গলে গেল। প্রমিস স্যার, আর জ্বালাবো না। আজকের দিন ফোনের ছোট আলো, খুনসুটি আর ধৈর্যে টানাপোড়েন সব মিলিয়ে গল্পের নতুন অধ্যায় শুরু হলো। আজ নিহাল বৃষ্টিকে পড়াতে গেল। বৃষ্টি আজ মন দিয়ে পড়ছে, চোখে একাগ্রতা, ভঙ্গিতে সতর্কতা। আগের দুষ্টুমির ছাপ আজ নেই। নিহাল মনে মনে ভাবলো, একদিনে একদম ভদ্র হয়ে গেলে নাকি নাকি আবারও নাটক করছো? ঘরে পড়াশোনা চলছে, নিহাল তার ধৈর্যের ধরে রেখেছে, কিন্তু বৃষ্টির আচরণ দেখে এক মিশ্র অনুভূতি মনে যাচ্ছে। অবাক হওয়া, হালকা হাসি আর নিজের মন নিয়ন্ত্রণ করার চেষ্টা। ও কি নাটক করছে নাকি সত্যি পাল্টে গেল? আজকের দিন, নিস্তব্ধ ঘর, একাগ্র চোখ এবং ছোট ছোট টানাপোড়েন সব মিলিয়ে এই মুহূর্তটি তাদের সম্পর্কের আরেক ধাপের সূচনা করলো। বৃষ্টি পড়াশোনা করছে, কিন্তু এখনো নিস্তব্ধভাবে তার দুষ্টুমি, চোখে হালকা ঝলক, সব মিলিয়ে নিস্তব্ধ ঘরটা যেন জীবনের ছোট নাটক মঞ্চে পরিণত হলো। পরের দিন ভার্সিটিতে দুপুরের ক্লাস শেষে নিস্তব্ধ পরিবেশে হঠাৎ ঝামেলার শব্দ শোনা গেল। নিহাল একজন নেতার ছেলের সঙ্গে মুখোমুখি। তুমি কি ভাবছো
আমার উপরে চলবে? আমি হব ফার্স্ট। নিহাল তৎক্ষণাৎ রেগে গেল। অপমান, ঠাট্টা আর অন্যায় সব মিলিয়ে তার ধৈর্য ফেটে যেতে চাইল। এবার তুমি বুঝবে আমি গরিব হই বা বড়লোক, কাউকে অপমান করতে দেওয়া হবে না। আমার যোগ্যতায় ফার্স্ট হই, তোর মতো বাবার টাকায় না। নিহালের হাত ওঠা মাত্র ঝামেলা শুরু হলো। দুইজন মুখোমুখি দাঁড়িয়ে সহপাঠীরা চমকে তাকালো। কেউ কেউ দ্রুত এগিয়ে গেল। নিহালের রাগ, তার অহংকার আর অন্যায়ের প্রতি প্রতিক্রিয়া সব মিলিয়ে ঝামেলা এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে কেউ কিছু বলতে পারলো না। নিহাল মারলো, কিন্তু নিজের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করলো, যেন ঝামেলা যেন একপাশে সীমিত থাকে। কাউকে অপমান করতে দেব না, ধৈর্য ধরলেও আজকে আমাকে নিজের প্রতিরক্ষা করতে হবে। ভার্সিটিতে আজকের দিন ঝামেলা, রাগ আর নিজেকে রক্ষা করার টানাপোড়েন সব মিলিয়ে নিহালের শক্তি, মনোবল এবং ধৈর্য আরও দৃঢ় হলো। ঝামেলার উত্তাপে দাঁড়িয়ে নিহাল, রাফি তার পাশে এসে দাঁড়ালো। কিরে, ওর সাথে লাগিস না, ও তো বড়লোক বাবার ছেলে, সবাইকে টাকা দিয়ে কিনে নিতে পারে। নিহাল হালকা কপাল ভাঁজ করে বলল, ওর মতো 2 টাকার নেতার ছেলেকে নিহাল চাইলে পকেটে রাখতে পারে। রাফি অবাক হয়ে তাকালো, কিছু বলতে পারলো না। নিহাল কথা না বাড়িয়ে রাগ আর অহংকার মিশিয়ে বলে, চল এবার আমার পথ আলাদা। নিহাল ঝামেলার ভিড়ে কথাগুলো না বাড়িয়ে নীরবে নিজের পথে ধরেই বাড়ির দিকে চলে গেল। রাফি কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ঝামেলা, রাগ আর নিজের পথে হাঁটার দৃঢ়তা সব মিলিয়ে আজকের দিন নিহালের জন্য এক নতুন শিক্ষার দিন হয়ে গেল। রাতের নিস্তব্ধতায় নিহালের ফোন বাজলো। সেই ফোন হাতে নিয়ে দেখে মা। নিহাল, শুনেছিস? কাল তোর জন্মদিন, আমি চাই তুই কাল বাড়ি আসবি। নিহাল কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু মা আগেই কথা শেষ করে দিল। আমার কথা না শুনলে আমি সারাদিন কিছু না খেয়ে থাকবো। নিহালের চোখে হালকা তীব্রতা, কিন্তু মার আদরের কথা মনে পড়ে সে চুপচাপ রাজি হয়ে গেল। ঠিক আছে মা, আমি আসছি। ফোনের ওপাশে মা খুশি হয়ে হেসে উঠল। নিস্তব্ধ রাতের মাঝে মা ও ছেলের মধ্যে এই ছোট সংলাপ, অথচ এক অদ্ভুত আনন্দের ঢেউ আলোয় অনুভূত হলো। আমার ছেলে এবার আসছে, জন্মদিনটা আমরা একসাথে কাটাবো। নিহাল মনে মনে ভাবল, পরিবার, মায়ের ভালোবাসা আর শান্তি এগুলোই জীবনের আসল ধন। আজকের দিন, জন্মদিনের আগের রাত, নিস্তব্ধতার মধ্যে তাদের সম্পর্কের বন্ধন আরও গভীর হলো। নিহাল বাসার দরজায় পা রাখতেই মা আর ছোট বোন হাসি মুখে তাকে স্বাগত জানালো। আহা, শেষ পর্যন্ত আমার ছেলে এসেছে। ভাইয়া, তুমি বাড়ি আসছো? মা রান্নাঘরে ব্যস্ত, নানান খাবার রান্না করে রেখেছে নিহালের জন্য। সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। মার রান্নার সুগন্ধ, এই শান্তি সবকিছু থেকে বড়। নিহাল খেতে বসলো। মা আর ছোট বোন খুশি, আর ঘরে নীরব আনন্দের হাসি ভেসে গেল। আজকের দিন শুধু জন্মদিনের দিনই নয়, মা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর ছোট্ট আনন্দের দিন। নিহাল ভাবলো, জীবনটা এমনও হতে পারতো পরিবারের সঙ্গে শান্তিতে। নিহালের চোখ একরকম নরম আলো, মন শান্ত আর মুখে হালকা হাসি। পরিবারের মধ্যে ফিরে এসে সে মনে করলো জীবনের আসল সুখ হলো ভালোবাসা, সম্পর্ক আর ছোট ছোট মুহূর্তের আনন্দ। নিহাল খেতে বসে আনন্দে পরিবারে ঘেঁষে খাচ্ছিল। হঠাৎ দরজা খোলা হলো। ঘরে প্রবেশ করলো তার বাবা, চোখে কঠোরতা, কণ্ঠে গর্জন। কি ব্যাপার? সেই তো ফিরে এলে, তাহলে চলে গেছিলে কেন? দেখছো, জীবনের সবচেয়ে বড় টাকার মান। নিহালের চোখে আগুন জ্বলে উঠল। সে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। আমি ফিরে আসিনি, আমি মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। আর জীবনে টাকা বড় নয়, সম্পর্ক বড়। এটা আপনি যেদিন বুঝবেন আমি সেদিন ফিরে আসব। বাবা কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালো। ঘরে নীরবতা ভাসছে, এরপর কণ্ঠে হালকা রাগ আর আত্মপ্রত্যয়। তুমি কি বোঝো জীবন কঠিন? আমি জানি, কিন্তু আমি চাই মানুষের মূল্য বোঝা হোক। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। সম্পর্ক, ভালোবাসা এসবই আসল ধন। নিহাল আর তার বাবা একে অপরকে তাকিয়ে থাকে। বাড়িতে থাকা মা ও ছোট বোনের চোখে চিন্তাশীলতা, কিন্তু ভালোবাসার ছোঁয়া স্পষ্ট। নিহালের দৃঢ়তা ও তার নৈতিকতা তার জীবনের মূল্যে বিশেষ। সব মিলিয়ে আজকের দিন হয়ে গেল এক উত্তেজনাপূর্ণ কিন্তু অন্তরের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজকের দিন নিস্তব্ধ ঘরে শুধু খাওয়া নয়, বরং সম্পর্ক, মূল্যবোধ আর জীবনের আসল সুখের প্রশ্ন তুলে দিল। নিহাল খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরে নিস্তব্ধতা, মা চোখে অশ্রু, কণ্ঠে কাঁপন। নিহাল, খেয়ে যা বাবা। নিহালের চোখে দৃঢ়তা, মুখে শান্ত ভঙ্গি। মা, এখানে শান্তি নেই। তোমার এই বড়লোকি খাবারের মধ্যে আমার শান্তি নেই। মা অবাক হয়ে তাকালো, অশ্রু থামাতে পারল না। মেসের ডাল, আলু ভর্তা, সেই সহজ নিছক খাবার, ওটি আমার শান্তির খাবার। ওই খাবার কি আমি ছোট হলেও শান্তি পাই। নিহাল বাইরে চলে গেল। মা কাঁদতে কাঁদতে তার পেছন থেকে বলল, বাবা,
আমার ছেলে, খেয়ে যা সোনা। নিহালের ধাপে ধাপে দূরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা নিস্তব্ধ, কিন্তু মার মনে এক অদ্ভুত আশা ও ভালোবাসার জ্যোতি জ্বলে উঠল। নিহাল বুঝেছে জীবনের আসল শান্তি, সুখ আর ভালোবাসা সেটা কখনো বড়লোকই বা ধন সম্পদে মাপা যায় না। নিহাল চলে যাওয়ার পর মা বাবার দিকে তাকিয়ে হালকা কাঁদতে কাঁদতে বলল, এতদিন পর ছেলেটা এসেছিল, তাকে একটু খেতেও দিলে না কেন? টাকা ইনকাম করে দেখুক, সে কত কষ্ট করে। আর তার তো টাকা পছন্দ নয়, নিজের পথে চলতে চায়। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বাবার কথার অর্থ বুঝতে লাগলো। সে শুধু আমাদের জন্যই নয়, নিজের নৈতিকতা, নিজের চিন্তাভাবনা আর শান্তির জন্য লড়ছে। ঘরে নিস্তব্ধতা ভেসে উঠল। বাবার কঠোরতা আর মার মমতা সব মিলিয়ে রাতটি নিহাল পরিবারকে নতুন করে চিনতে শিখল। নিহালের জন্য বাবা হয়তো কঠোর, কিন্তু মায়ের ভালোবাসা আর তার স্বতন্ত্র চরিত্র, এই দুইয়ের মিশ্রণে ভবিষ্যতের জন্য নতুন পরিস্থিতি তৈরি হলো। মেসের দরজায় ঢুকতেই রাফি হাসি মুখে আহ্লাদ প্রকাশ করলো। কিরে, মায়ের হাতের রান্না কতদিন পরে খেলি? খা। নিহাল কষ্ট লুকিয়ে শান্তভাবে বলল, আমার মা অনেক ভালো রান্না করে, অনেক খেয়েছি আজ। রাফি চমকে তাকালো, কিছু না বলে হাসলো। নিহাল নিজের মনে মনে ভাবলো, মায়ের রান্না, মার ভালোবাসা, এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোই জীবনের আসল ধন, কিন্তু সেটা কপালে জুটল না। নিহাল মনে মনেই বলল, মেসের ডাল, আলু, ভর্তা বা মার রান্না যেখানে শান্তি সেখানে জীবন। টাকা আর বড়লোকি খাবারের মধ্যে শান্তি নয়। মেসের ছোট ঘরে দুই বন্ধু বসে পড়াশোনা করবে, কিন্তু ঘরে নিহালের মন চলে এসেছে সেই শান্তির জায়গায়, যেখানে মার ভালোবাসা আর ছোট আনন্দ সব মিলিয়ে তার মন আবারও হালকা হয়ে গেছে। নিহালের বাবার বড় অফিসের কনফারেন্স রুমে বিজনেস মিটিং করতে বসেছে। রুমে বড় বড় ক্লায়েন্টরা, চুক্তিপত্র আর নানা হিসাবের কাগজপত্র। আপনার ছেলে কবে ব্যবসা দেখাশোনা শুরু করবে? আমরা তো অপেক্ষায় আছি। নিহালের বাবা চোখের নিঃশ্বাস আর চেতনার মিশ্রণ নিয়ে বললেন, আমার ছেলেকে আগে পড়িয়ে খাঁটি করছি, সেজন্য জীবনে নিজেকে ঠিকঠাক প্রতিষ্ঠা করতে পারে, তারপর সে সোনা হয়ে ফিরে আসবে। ক্লায়েন্টরা কিছু বলল না, তারা বুঝতে পারলো নিঃশব্দে শ্রদ্ধা। অফিসে সবকিছু আবারও নিখুঁতভাবে চলতে শুরু করলো। বিজনেসের টেবিলে চুক্তি, টাকা সবই এক পাশের বিষয়। নিহালের বাবার চোখে এসে মিশ্র অনুভূতি, ছেলের প্রতি ভালোবাসা, ধৈর্য এবং আস্থা। নিহাল যেখানেই থাকুক তার ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য বাবা নিজেকে প্রস্তুত করেছে, আর সেই প্রস্তুতি একদিন বাস্তবে মিলিয়ে দেবে, যখন নিহাল নিজেই তার ক্ষমতার দক্ষতা দেখাবে। মিটিং শেষে সবাই চলে গেল। বিশাল কনফারেন্স রুম ফাঁকা হয়ে যায়। জানালার পাশে দাঁড়িয়ে গভীর মুখেই চিন্তায় ডুবে গেলেন নিহালের বাবা। টেবিল ভর্তি ফাইল, চুক্তি আর সংখ্যার খেলায় হঠাৎ যেন প্রাণহীন লাগছে। তিনি মনে মনে নিজেকেই বললেন, নিহাল, তুই জানতেও পারলি না কেন আমি তোকে সবসময় কঠোরভাবে দূরে ঠেলে রাখি, তোকে খেতে দিই না, ভালোবাসা লুকিয়ে রাখি। এগুলো সবই নাটক। আমি চাই তুই সাধারণ মানুষের সাথে থেকে তাদের কষ্ট বুঝিস, তাদের মতো ডাল ভাত খেয়ে রোদ বৃষ্টি মেখে কষ্টে টিকে থেকে জীবনের আসল মানে শিখিস। কারণ শুধু ব্যবসার টেবিলে বসে কোটি টাকা হিসাব করলে জীবন শেখা যায় না। জীবনের আসল পাঠ পাওয়া যায় মানুষের সাথে থেকে, তাদের অনুভূতি বুঝে। তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। চোখের কোণে হালকা জল এসে ভিজিয়ে দিল চশমার কাঁচ। পড়তে পড়তে তুই একদিন খাঁটি সোনা হয়ে ফিরে আসবি। আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আমার ছেলে নিছক মিলিয়নিয়ার নয়, সত্যিকারের মানুষ হয়ে আমার সামনে আসবে। বড়লোকী ব্যবসায়ী মানুষের কঠোর বাহ্যিক মুখোশের আড়ালে এক অদ্ভুত নরম বাবার মন আজ উঁকি দিল, কিন্তু সেই অনুভূতি তিনি কাউকে বললেন না। শুধু নিঃশব্দে মনে মনে নিজের সন্তানকে গড়ে তোলার স্বপ্ন আঁকড়ে রইলেন। রাত তখন গভীর। ব্যবসার হিসাব নিকাশ শেষ করে নাজিম খান একা বসে আছেন অফিস রুমে। টেবিলের ওপর ছড়ানো ফাইল, গ্লাসে অর্ধেক ভর্তি পানি, যার জানালা দিয়ে ঢুকে আসা হালকা বাতাস। চোখ দুটো ক্লান্ত হলেও মনে এক অদ্ভুত শান্তি। ধীরে ধীরে গ্লাসটা ঠোঁটে তুললেন, কিন্তু পান করলেন না। শুধু জানালার অন্ধকারে তাকিয়ে ভাবতে লাগলেন, নিহাল, তুই হয়তো আজও বুঝিস না কেন আমি তোকে কঠিন পথে হাঁটাচ্ছি। তোর চোখে হয়তো আমি এক কঠিন বাবা, যে ছেলেকে কাছে টানে না, মমতা দেখায় না, অথচ ভেতরে ভেতরে আমি তোকে নিয়েই পাচ্ছি বাবা। টেবিলে রাখা ছেলের ছোটবেলার একটা ছবি হাতে তুলে নিলেন। ছবিটায় ছোট নিহাল মায়ের কোলের ওপর বসে রয়েছে, হাসছে সে। ছবিটার দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। তুই জানিস না কেন আমি তোকে মেসে পাঠালাম, কেন আমি তোর সামনে কড়া হয়ে থাকি।
আসলে আমি চাই তুই সাধারণ মানুষের জীবন বুঝিস। আমি জানি আমাদের মতো রাজপ্রাসাদের মতো বাড়িতে বড় হতে হতে অনেক কিছু অজানা থেকে যায়। বাইরে রোদে ঘাম ঝরিয়ে যারা এক প্লেট ভাত খায় তারা কি কষ্ট করে, সেটা না জানলে আসল জীবন বোঝা যায় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিলেন। তোর কাছে আমি যতই খারাপ হই না কেন, আমি চাই তুই পড়িস, ভোগ করিস দুঃখ, কষ্ট, অপমান, অনাহার সব। কারণ সেই আগুনেই মানুষ খাঁটি সোনা হয়। আমি তোকে ভেঙে দিতে চাই না নিহাল, আমি তোকে করতে চাই। একদিন তুই বুঝবি এইসব কষ্টই তোকে অন্যরকম মানুষ বানিয়েছে। নাজিম খান চোখ মুছে আবারও ফাইল হাতে নিলেন। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। আমি অপেক্ষায় আছি সেই দিনের, যেদিন তুই আমার সামনে খাঁটি সোনা হয়ে দাঁড়াবি। আমি সবাইকে গর্ব করে বলবো, আমার ছেলে খাঁটি সোনা, একটুও খাত নিয়ে এতে। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। মেসের সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেছে। শুধু ছোট ঘরটার কোণে খোলা জানালার পাশে চুপচাপ বসে আছে নিহাল। হাতের কাছে মোমবাতি জ্বলছে, বিদ্যুৎ নেই। টেবিলের উপর একটা পাতিল, আধা ভাত, ডাল আর আলু ভর্তা রাখা, কিন্তু কিছুতেই খেতে পারছে না। বুকের ভেতর কেমন যেন শূন্য লাগছে। নিহাল মনে মনে বলল, মায়ের রান্না আজ খেতে পারলাম না, অথচ কতদিন পর মা নিজ হাতে বানিয়ে রেখেছিল আমার জন্য। অথচ আমি না খেয়ে চলে এলাম। মা কাঁদছিল, অথচ আমি কিছুই করতে পারিনি। শুধু একটাই কথা বললাম, এখানে শান্তি নেই মা। চোখ দুটো ভিজে উঠল। বুকের মধ্যে জমে থাকা অভিমান একসাথে বেরিয়ে আসতে চাইছে। বাবা, তুমি এত করা কেন, এত রাগে কেন? আমি তোমার ছেলে হয়ে কেন বারবার অপমানিত হই? আমার কি দোষ ছিল? আমি কি শুধু বড়লোক বাবার ছেলে হয়ে জন্মেছি? তাহলে কি আমার কোনো অনুভূতি নেই? মাথা দুহাত দিয়ে চেপে ধরল নিহাল। বাইরের অন্ধকার, কুকুরের ডাক শোনা যাচ্ছে। মনে পড়ছে বাবার কঠিন মুখ, মায়ের অশ্রুসিক্ত চোখ। মেসের ডাল, আলু ভর্তা সত্যি কথা বলতে শান্তির খাবার, কিন্তু মায়ের হাতের রান্না সেটা শুধু খাবার না, সেটা ভালোবাসা। আমি না খেয়ে চলেছি যে মাকে কষ্ট দিলাম, অথচ আমি তো শুধু শান্তি করছিলাম। কয়েক মুহূর্ত চুপ করে থেকে জানালার বাইরে তাকালো। আকাশে চাঁদ উঠেছে। একদিন হয়তো আমি বুঝবো কেন বাবা এত করা, এত কঠিন। কিন্তু আজ আমি শুধু কষ্ট পাচ্ছি। আজ মনে হচ্ছে আমি বড্ড একা। চোখ থেকে জল গড়িয়ে গাল বেয়ে নেমে এলো। মোমবাতির আলোয় সেই জল ঝিলমিল করে উঠল। নিহাল প্লেটে রাখা ভাত থেকে সামান্য তুলে মুখে দিল। খেতে খেতেই মনে মনে বলল, মেসের এই সাদামাটা বাতি আজ আমার সঙ্গে। কিন্তু মা, আমি জানি তুমি হয়তো এই মুহূর্তে কাঁদছো। আমি কষ্ট দিচ্ছি তোমাকে, বিশ্বাস করো আমিও কাঁদছি, শুধু কেউ দেখে না। মোমবাতির আলো আস্তে আস্তে নিভে যেতে লাগলো, আর নিহাল একা বসে রইল নিজের অভিমান আর ভালোবাসার মাঝখানে হারিয়ে। রাত তখন গভীর। মেসের সবাই ঘুমিয়ে পড়েছে, অথচ নিহালের চোখে ঘুম নেই। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় বিছানায় একলা শুয়ে আছে সে। বুকের ভেতরটা ভারী হয়ে আছে। অজস্র অভিমান আর প্রশ্নে চোখ বন্ধ করতেই ভেসে উঠল বাবার কঠিন মুখ। আজও সেই একই কথা, টাকা বড়। নিহাল নিজের মনে ফিসফিস করে উঠল, কেন সারা জীবন টাকার পেছনে ছুটলে বাবা? আমি কি শুধু টাকার ছেলে? তুমি কি আমাকে একবার মানুষ হিসেবে দেখোনি? একটু ভালোবাসতে যদি পারতে, যদি একদিন আমার মাথায় হাত রেখে বলতে পারতে তুই আমার গর্ব, তাহলে আমার জীবন অন্যরকম হতে পারতো বাবা। আমি হয়তো আজ এত একা হতাম না, এত অভিমানী হতাম না। চোখ থেকে অশ্রু গড়িয়ে বালিশ ভিজে উঠল। তুমি যখন আমার হাত ধরে হেঁটে নিয়ে যেতে পারতে, তখন তুমি ব্যস্ত ছেলে মিটে নিয়ে। তুমি যখন আমার সাথে একটু গল্প করতে পারতে, তখন তুমি ডুবেছিলে কাগজ কলমে, টাকার হিসাব কষায়। বাবা, আমি তো শুধু তোমার ভালোবাসা চাইছিলাম, শুধু একটা আলিঙ্গন, একটা বর্ষার হাত। গলা আটকে এলো। শূন্য চোখে ছাদের দিকে তাকিয়ে থাকলো নিহাল। আজ যদি আমার জীবন অন্যরকম হতো, যদি তোমার ভালোবাসা পেতাম, আমি হয়তো এভাবে অশ্রুর সাথে লড়াই করতাম না। আমি শুধু চেয়েছিলাম একটা পরিবার যেখানে বাবা মা দুজনেই আমাকে নিয়ে গর্ব করবে, অথচ তুমি সবসময় আমাকে থাকার পাল্লায় মাপলে। বালিশ ভেজে ভেজে একসময় ঘুমের ঘোরে তলিয়ে গেল নিহাল। তবু অভিমানী বুকের ভেতর থেকে গেল সেই প্রশ্ন, কেন বাবা, কেন শুধু টাকাকেই বড় করলে? রাত গভীর। বিশাল অট্টালিকার রাজকীয় শোবার ঘরে একা বসে আছেন নিহালের বাবা। জানালার বাইরে শহরের আলো ঝলমল করছে, অথচ ভেতরে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। হাতে দামি সিগারেট জানালেন, কিন্তু টান দিলেন না। কেবল ধোঁয়া উঠতে থাকলো বাতাসে। চোখ বুঝে মনে মনে ফিসফিস করলেন, নিহাল, তুই ভাবিস আমি টাকা ভালোবাসি, সারাক্ষণ শুধু টাকার হিসাব করি, টাকার কথা বলি। কিন্তু তুই জানিস না বাবা, আমি তোকে ছাড়া কিছুই না। আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। চোখ ভিজে উঠলো, ঠোঁট কেঁপে উঠলো। আমি তো ইচ্ছে করেই তোকে এভাবে বুঝাই,
যেন মনে হয় আমি শুধু টাকাই ভালোবাসি। কেন জানিস? যাতে তুই বুঝতে পারিস জীবনে টাকার চেয়ে সম্পর্কের মূল্য অনেক বড়। আমি যদি সব সময় তোকে আগলে রাখতাম, ভালোবাসা দেখাতাম, তাহলে তুই হয়তো আসল মানুষ হইতিস না, সম্পর্কের কদর বুঝতিস না। তিনি এক দৃষ্টিতে শূন্যে তাকালেন। তুই যদি আমার আদরে বড় হতিস, কখনো গরিব মানুষের কষ্ট বুঝতে পারতি না, গরিবকে অবহেলা করতে শিখতি। অথচ আমি চাই তুই যেন মানুষকে বুঝিস, মানুষের পাশে দাঁড়াস, টাকার অহংকার না করে সম্পর্ককে মূল্য দিস। গলা আটকে এলেও তিনি ফিসফিস করলেন। আমার অভিনয়টা তুই এখন ঘৃণা করিস, কিন্তু একদিন বুঝবি বাবা, আমি তোকে মানুষ বানানোর জন্যই এই নাটক করছি, তোকে খাঁটি সোনা বানানোর জন্যই আগুনে ফেলে দিচ্ছি। আর যেদিন তুই সেটা বুঝবি, সেদিন আমি বলবো নেহাল, তুই আমার সবচেয়ে বড় পাওয়া। চোখ মুছে নিলেন তিনি। দূরে দাঁড়িয়ে থাকা স্ত্রীর ছবি ফ্রেমটা হাতে তুলে নিয়ে আসতে বললেন, তোর মা ভাবে আমি শুধু টাকার পেছনে ছুটি, অথচ আমি শুধু চাই আমার ছেলে একদিন সবার কাছে মানুষ হয়ে উঠুক। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। নিঃশব্দে ঘরের দরজা আধা খোলা। বাইরে থেকে লুকিয়ে দাঁড়িয়ে আছেন নিহালের মা। ভেবেছিলেন স্বামী হয়তো আবারও টাকার হিসাব করবে, বাচ্চাদের কথা বললে রাগ করবে, কিন্তু হঠাৎই কান বেয়ে ভেসে এলো সেই অচেনা স্বর। কাঁপা কাঁপা কণ্ঠে স্বামী বলছে, নিহাল, তুই ভাবিস আমি টাকার পেছনে ছুটি, অথচ আমি তোকে ছাড়া কিছুই না। আমি চাই তুই বুঝিস জীবনে টাকার চেয়ে সম্পর্ক অনেক বড়। আমার অভিনয়টা তুই ঘৃণা করিস, কিন্তু একদিন বুঝবি আমি তোকে মানুষ বানানোর জন্যই সব করছি। এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন মা। দুই চোখ দিয়ে টলমল করে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিন ধরে মনে মনে স্বামীকে দোষ দিতেন, ভাবতেন তিনি শুধু টাকার ব্যবসার মানুষ, অথচ আজ যেন সব ভুল ভেঙে গেল। হায় আল্লাহ, আমি কত ভুল বুঝেছি মানুষটাকে। ভেবেছি ও শুধু টাকার পেছনে ছোটে, অথচ ওর বুকের ভেতর তো আগুন জ্বলছে শুধু ছেলেকে মানুষ করার তাগিদে। এই কঠিন কথার আড়ালে যে এত গভীর ভালোবাসা লুকিয়ে আছে, সেটা আমি কখনো বুঝতেই পারিনি। তিনি আস্তে করে দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন, কণ্ঠে কাঁপা ফিসফিস করে, নিহাল, তোর বাবার ভালোবাসা তুই বুঝিস না, যেমন আমি বুঝতে পারিনি। একদিন যখন বুঝবি তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। অপর পাশে টেবিলে বসে থাকা নিহালের বাবা স্ত্রীর উপস্থিতি টেরি পেলেন না। তিনি তখনও শূন্যে তাকিয়ে চুপচাপ বলছেন, আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার ছেলে বুঝবে আমি তাকে দূরে ঠেলে দেইনি, আমি তাকে জীবনের আসল মানে শিখাচ্ছিলাম। মা সহ্য করতে পারলেন না, নিঃশব্দে চলে গেলেন নিজ ঘরে। কাঁথার ভেতর মুখ ঢেকে কান্নায় ভিজে গেল সব। পরদিন বিকেলে যথারীতি নিহাল ব্যাগ কাঁধে নিয়ে গেল বৃষ্টিদের বাড়িতে। দরজা খুলতে বৃষ্টি আগের মতো দুষ্টু ভঙ্গি নয়, একেবারে ভদ্র আচরণে দাঁড়িয়ে রইল। স্যার আসুন, মা ভিতরে আছেন। নিহাল ভ্রুকুচকে কিছুক্ষণ তাকালো, ভেবেছিল আবারও কোনো নতুন দুষ্টুমি করবে, কিন্তু না, বৃষ্টি একেবারেই শান্ত। আজ তো দেখি বেশ সিরিয়াস মুডে আছো। হ্যাঁ স্যার, আজ পড়ায় মন দিব। দুষ্টামি করলে তো আপনি রাগ করে চলে যান। নিহাল ভেতরে ঢুকে টেবিলে বই রাখলো। বৃষ্টি গম্ভীর ভঙ্গিতে বই খুলে পড়তে শুরু করলো। আজকে আর বাড়িতে কথা নেই অযথা হাসাহাসি। পড়তে পড়তে এক সময় নিহাল আর চোখে লক্ষ্য করলো বৃষ্টির ভেতর অন্যরকম এক মনোযোগ। এক লাইন না বুঝলে 3 বার জিজ্ঞেস করছে, আবারও বারবার খাতায় নোট নিচ্ছে। নিহাল মনে মনে বলল, আরে দুদিনই তো বলতে গেলে নাকি নাকি আবারও নাটক করছো? কিন্তু না, চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সত্যি সত্যি চেষ্টা করছে। পড়ন শেষে নিহাল খাতা বন্ধ করে একটু নরম গলায় বলল, আজ খুব ভালো করেছো, এমনভাবে মন দিয়ে পড়লে অনেক এগোতে পারবে। বৃষ্টি মুখ নিচু করে হালকা হাসলো। নিহাল কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ালো। বাইরে যাওয়ার সময় মনে মনে হাসলো। এই মেয়েটা আসলে আসল রূপটা কোনটা, দুষ্টু নাকি ভদ্র, বুঝতে পারছি না, তবে আজকে ওকে দেখে খারাপ লাগলো না। বিকেলের পড়া শেষ করে নিহাল যখন বের হতে যাবে, তখনই বৃষ্টির মা রান্নাঘর থেকে ডাক দিলেন, বাবা একটু দাঁড়াও তো। নিহাল থমকে দাঁড়ালো, ব্যাগ কাঁধে, মুখে হালকা ঘাম। ভদ্রতার সাথে জিজ্ঞেস করলো, জি আন্টি বলুন। দুদিনে আমার মেয়ের যে রূপান্তর তুমি দেখালে, সেটা আমি সারা জীবনেও দেখি নাই। এত ভদ্র, শান্ত হয়ে গেল কিভাবে? নিহাল হালকা অপ্রস্তুত হয়ে গেল। মনে মনে ভাবলো, আমি আবার কি করলাম যে ও শান্ত হলো? মৃদু হেসে উত্তর দিল, হয়তো পড়ায় মন বসেছে আন্টি, আগের মতো খোলামেলা না ভাবে এখন একটু সিরিয়াস হচ্ছে। কিন্তু বৃষ্টির মা চোখ সরু করে তাকালেন, যেন মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ জেগে উঠল। না বাবা, পড়ায় মন বসলে মানুষ এমন হঠাৎ বদলায় না। আমি ওর মা, আমি বুঝি।
ওর মনে কিছু চলছে। নিহাল অবাক হয়ে গেল, মাথা চুলকে বলল, আমি তো এমন কিছু খেয়াল করিনি আন্টি। ও বেশ মন দিয়ে পড়ছিল, আগের মতো দুষ্টুমি করা নাই। তুমি বোঝোনি, তবে আমি বুঝেছি। আমার মেয়েটা তো সারা জীবন পড়ার টেবিলে 1 মিনিটও বসতে চায় না, আর আজকাল তোমার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এটা শুধু পড়াশোনার জন্য হয় না বাবা। নিহালের বুক ধক করে উঠল, মুখ শক্ত করে বলল, না না আন্টি, এমন কিছু না, আমি শুধু পড়াই আর কিছু নয়। আমি তোমাকে দোষ দিচ্ছি না বাবা, তুমি ভদ্র ছেলে, তোমার চোখে সেটা দেখেছি। কিন্তু মনে রেখো, আমার মেয়ের মন নরম, একটু যত্ন একটু গুরুত্ব পেলে ভুল বোঝার সুযোগ থাকে। নিহাল এক মুহূর্ত চুপ করে থাকলো। ভেতরে ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। বৃষ্টির মায়ের কথায় যেন এক অদৃশ্য সতর্কবাণী লুকিয়ে আছে। আন্টি চিন্তা করবেন না, আমি সীমার ভিতরে থেকে শুধু পড়াশোনার কথাই বলবো, আর কিছু নয়। বৃষ্টির মা গভীরভাবে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেললেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, তবে খেয়াল রেখো আমার মেয়ে যেন দিক হারিয়ে না ফেলে। নিহাল মাথা নেড়ে সম্মতি জানালো, ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো। কিন্তু রাস্তা ধরে হাঁটার সময় বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি জমে রইল। নিহাল ভাবলো, আন্টি ঠিকই বলছে, বৃষ্টির দৃষ্টি, তার আচরণ, কিছু তো আছে। আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক, তবু কেন যে মনে হয় এই মেয়েটার চোখে আমার জন্য কিছু আলাদা। পাশের দোকান থেকে চায়ের ধোঁয়া ভেসে আসছিল। নিহাল থমকে দাঁড়ালো, কিন্তু হঠাৎ আবারও মেসের দিকে হাঁটা শুরু করলো। নিজের মনে শুধু একটাই কথা ঘুরছিল, আমার জীবন তো একা চলার জন্য, কোনো দুষ্টু মেয়ে বা তার মায়ের ভাবনার জন্য নয়। নিহাল বৃষ্টির বাড়ি থেকে বের হয়ে আসলেও মাথাটা কেমন ঘুরপাক খাচ্ছিল। রাস্তায় হাঁটার সময় বারবার মায়ের সেই কথা কানে বাজছিল। আমার মনে হচ্ছে ওর মনে কিছু চলছে। মেসে ফিরে দরজা ঠেলেই ঢুকলো। ভেতরে রাফি গেম খেলতে ব্যস্ত। নিহাল মুখ গম্ভীর দেখে অবাক হয়ে তাকালো। কে রে, মুখটা আমার বাসার মতো কালো হয়ে আছে কেন? পড়াতে গিয়েছিলি তো? পড়াতে গিয়েছিলাম না, জিগির খেতে গিয়েছিলাম। বুঝছি দোস্ত, বৃষ্টির নতুন দুষ্টুমি। দুষ্টুমি তো করেই বটে। আজ তো আন্টি এসে বললো আমার মেয়ে দুদিনে এত ভদ্র হলো কিভাবে। আমার মনে হচ্ছে ওর মনে কিছু চলছে। ও মানে স্পষ্ট তোর প্রেমে পড়ছে রে দোস্ত। এখন কি করবি? কবে আমরা বিয়ের শপিংয়ে যাব বল? কি পাগল নাকি তুই? আরে ভাই, মেয়েরা একদিনে ভদ্র হয় না। নিশ্চিত তোর প্রতি ফিলিংস ভেবে লক করেছে। রাফির মুখে এতটা নিশ্চয়তা দেখে নিহালের মাথায় যেন আগুন চড়ে গেল। চোখ লাল হয়ে দুমদাম রাফির কাঁধে ঘুষি মারল। শালা, সব তোর দোষ। তুই না আমাকে জোর করে মেয়ের কাছে পাঠাইলি। যদি সত্যি কিছু হয় সব তোর দায়। রাফি হাসতে হাসতে বাঁচার চেষ্টা করে বলল, আরে দোস্ত, আমি কি জানতাম যে তোকে দেখলেই মেয়েটা প্রেমে পড়ে যাবে? আমি তো ভেবেছিলাম তুই তার ফাইজলাম কন্ট্রোল করতে পারবি। কন্ট্রোল কি জিনিস বুঝছিস? আজকে তো মনে হলো নাটক দেখে আমার জীবন শেষ করে দেবে। একদম সিনেমার মতো চলছে তোর কেস। গরিব টপার ছেলেকে মেয়ে অবহেলা করবে না, এই তো নর্মাল ব্যাপার। চুপ কর শালা, বেশি বুদ্ধি দেখাবি না। রাফি ব্যথায় মুখ বিকৃত করলো, কিন্তু হাসি থামলো না। ঠিক আছে ঠিক আছে, ছাড় দোস্ত। তবে একটা কথা, ওকে এড়িয়ে চলা সহজ হবে না, কারণ আমি বৃষ্টিকে চিনি। ও জেদি মেয়ে, যা চায় না পাওয়া পর্যন্ত ছাড়ে না। তাতে আমার কি? হ্যাঁ, আমি পড়াবো, পড়া শেষ হলে চলে আসবো। আমি কাউকে ফিলিংস দেই নাই আর নেবো না। রাফি চুপ করে গেল, তবে মনে মনে বুঝলো গল্পটা আস্তে আস্তে অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। নিহাল তখনও ভেতরে ভেতরে অস্থির। নিজের মনে মনে বলল, যদি সত্যি মেরে এমন কিছু ভাবে তবে আমি বড় বিপদে পড়ে যাব। আমি তো এখন শুধু শান্তি করছি, প্রেমের জন্য না। বৃষ্টি গত কয়েকদিন ধরে ভীষণ ভদ্র হয়ে পড়াশোনা করছে। যেই মেয়ে একসময় বইয়ের নাম শুনলে বিরক্তি করত, এখন সে নিয়ম করে সব কাজ শেষ করছে। নিহাল প্রথমে ভেবেছিল হয়তো সাময়িক, কিন্তু সময়ের সাথে সাথে টের পেল বৃষ্টি সত্যি অনেকটা বদলে গেছে। সেদিন বিকেলে পড়াতে গিয়ে হঠাৎ বৃষ্টি কলম ফেলে হেসে বলল, স্যার আমি কি সুন্দর না? নিহাল খাতায় চোখ রেখে বলল, এসব বাদ দিয়ে পড়ো, এখন এক্সাম টাইম চলছে। বৃষ্টি ঠোঁট বাঁকিয়ে নরম স্বরে বলল, আগে বলেন, তারপর পড়বো। নিহাল বিরক্ত হয়ে চোখ তুলে তাকালো। নিহাল কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ সুন্দর, এবার পড়ো। বৃষ্টি মুচকি হেসে খুনসুটি ভরা গলায় বলল, তাহলে আপনি আমাকে দেখলেন না কেন? সব সময় মাথা নিচু করে রাখেন কেন? আমি কি আপনার চোখে পড়ি না? নিহালের মুখ শক্ত হয়ে গেল। হঠাৎ কড়া গলায় বলল,
বৃষ্টি মনে রাখবে, আমি তোমার স্যার, আর স্যার মানে পড়াশোনা শেখানোর মানুষ। এসব আজে বাজে প্রশ্ন করার জন্য না, পড়াশোনায় মন দাও। বৃষ্টি একটু থমকে গেল, কিন্তু হাসি থামাতে পারল না। ঠোঁট কামড়ে ফিসফিস করেই বলল, স্যারও তো মানুষ, হৃদয় তো আছেন ভিতরে, সেটা কি একদমই অনুভব করেন না? নিহাল আর একবার কড়া দৃষ্টিতে তাকালো। আর একটা কথা বলবে না, না হলে কাল থেকে পড়াবো না। বৃষ্টি চুপ করে খাতায় চোখ রাখলো বটে, কিন্তু মুখে এক চিলতে দুষ্টু হাসি খেলা করছিল। মনে হচ্ছিল সে ধীরে ধীরে তার স্যারের ধৈর্য পরীক্ষা নিচ্ছে, আর ভেতরে ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। পরের দিন বৃষ্টির বাড়িতে মন দিয়ে পড়তে গিয়েছিল নিহাল। শুরুতে সব ঠিকঠাক, বৃষ্টি খাতা খোলা, কলম ধরেছে, মন দিয়ে লিখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে নিহাল লক্ষ্য করলো বৃষ্টি বারবার খাতাচ্ছে, তার দিকেই তাকাচ্ছে। চোখে অদ্ভুত কৌতূহল, হালকা হাসি, এমন ভঙ্গি যে নজর সরানো খুবই কঠিন। নিহাল গম্ভীরভাবে খাতার দিকে চোখ রেখেও মনে মনেই বলল, এই মেয়েটা আবার কি করছে? পড়াশোনা হবে না তো? হঠাৎ তিনি বই থামিয়ে মাথা উঁচু করে ধমক দিল। পড়াশোনা কি আমার মুখে লেখা আছে? তাড়াতাড়ি পড়ো, না হলে আমি চলে যাব। বৃষ্টি একটু অবাক হয়ে চোখ নামালো, তারপর খাতা সামনে টেনে নোট নিতে লাগলো, কিন্তু চোখ এখনো কিছু সময়ের জন্য তার দিকে ফেরে। নিহালের মন খারাপ লাগলো, কপালে ভাঁজ, মনে মনে বলল, এই মেয়েটা কি সবসময় এমন করবে? পড়ার সময় আমাকে দেখবে? আমার ধৈর্য সবসময় ধরে রাখতে পারবো তো? হ্যাঁ স্যার, আমি পড়ছি। নিহাল কিছুক্ষণ চুপ করে দাঁড়ালো, তারপর আবারও কলা স্বরে বলল, আর চুপ করে রাখবে না, পড়াশোনায় মন দাও। আমি তোমার জন্য আসছি পড়াশোনা শেখাতে, দুষ্টুমির জন্য নয়। বৃষ্টি অচেতনভাবে হালকা হেসে কিছু বলল না, কিন্তু তার চোখে সে খুনসুটি আবারও ঝলমল করতে লাগলো। নিহালের বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা, বিরক্তি আর দ্বন্দ্ব সব মিশে এক অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। নিহাল ভাবল, আমি চাই শুধু পড়াশোনা করুক, কিন্তু এই মেয়ের দুষ্টু চোখ, ভদ্র আচরণ, এই খুনসুটি, আমি কি কখনো শান্ত থাকতে পারবো? না পড়াশোনায় মন দিতে হবে? বৃষ্টি আবারও খাতায় মন দিল, কিন্তু মাঝে মাঝে আঙুল দিয়ে কলম ঠালা বা হালকা হাসি, সবই যেন তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। নিহাল চোখ মেলে তাকালো, কিছু বলার আগে নিজেকে কড়াভাবে নিয়ন্ত্রণ করলো। পরের দিন বৃষ্টির বাড়িতে পৌঁছে নিহাল পড়াতে বসলো। বৃষ্টি মন দিয়ে পড়ছে, কিন্তু মাঝে মাঝে চোখ চট করে তার দিকেই ছুটছে। নিহাল বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু চোখ উঁচু করে কিছু দেখার চেষ্টা করছে না। হঠাৎ বৃষ্টি সরাসরি বলল, স্যার, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নিহালের বুকের ভেতর আগুন লেগে গেল, রাগ, বিস্ময়, লজ্জা সব একসাথে মিলিয়ে অস্বাভাবিক ধাক্কা, মুখ লাল হয়ে গেল, কপালে ভাঁজ। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। হেরা ঠিক নয় বৃষ্টি, আমি তোমার স্যার, পড়াশোনায় মন দাও। এসব বাজে কথা আমাকে বলার জায়গা না। কিন্তু বৃষ্টি ধীরে ধীরে নিহালের হাত ধরে বলল, আমি আপনাকে সত্যিই ভালোবাসি স্যার, এটা দুষ্টামি না, আমি মজা করছি না। নিহালের চোখ চড়ক গাছ হয়ে গেল, হাতে শক্ত করে বই ধরেও নিজের উত্তেজনা সামলাতে পারছে না। মুখ দিয়ে কঠোর স্বরে বলল, এভাবে কথা বলার অধিকার তোমার নেই। আমি এখানে পড়ানোর জন্য এসেছি, প্রেমের জন্য না। বৃষ্টি তার হাত ছাড়ালো না, হালকা ধরে রাখলো। আমি মিথ্যে বলছি না স্যার, বিশ্বাস করুন। নিহালের ধৈর্য আরো ফেটে যেতে চাইল। হঠাৎ তিনি হাত ছাড়িয়ে দৌড়ে দরজা খুলে বের হয়ে গেলেন। বৃষ্টি চোখ বড় করে তাকিয়ে রইল, মুখে হালকা হতাশা আর দুষ্টুমির ছাপ মিলেমিশে। নিহাল ভাবছে, এই মেয়েটা কি করে আমার ধৈর্য পরীক্ষা করে? পড়াশোনার বাইরে এমন কিছু ভাবার অধিকার নেই। আমি এভাবে কাউকে কাছের হতে দেব না। রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটতে তার মনে কেবল একটাই বার্তা বাজছে, আমি স্যার, পড়াশোনার জন্য এখানে, আর কিছু নয়। কেউ আমাকে ভাঙতে পারবে না। বৃষ্টি ঘরে থেকে নিজের খাতার দিকে তাকিয়ে শুধু একবার নিঃশ্বাস ফেলল। তার মনে এক অদ্ভুত খুনসুটি আর অন্যদিকে ক্ষুদ্র লাজ, দুই অনুভূতি একসাথে খেলে যাচ্ছে। রাতে মেসে ফিরে নিহাল ক্লাসের বই নামিয়ে সোফায় বসে গেল। তারপর একে একে সব ঘটনা রাফিকে খুলে বলল। সব শুনে রাফি তার পাশের চেয়ারে বসে হেসে বলল, দোস্ত, তোকে দেখে আমার মনে হচ্ছে তুইও বৃষ্টিকে ভালোবাসিস, নাহলে ওর মা বাবাকে এইভাবে বললি কেন? নিহালের চোখ কিছুক্ষণ চুপচাপ ভাসতে থাকলো, মনে মনে নিজেকে বলল, ঠিকই তো, আমি তাদের জানালাম না, কিন্তু কেন বলেনি? আমি কি সত্যি ওর প্রতি কিছু অনুভব করছি, নাকি এটা শুধু দায়িত্বের বিষয়? নিহালের মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা, নিজের মনে দ্বন্দ্ব। কিন্তু কি হচ্ছে? আমার মন কেন এমন টান অনুভব করছে? আমি কি দুর্বল হয়ে পড়ছি? ওর দুষ্টুমি, বদ্ধতা, সরাসরি স্বীকারোক্তি সবকিছুই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যা করতে চাই না সেটাই হচ্ছে। আমি কেন এত অস্থির? যদি আমি সত্যি ওকে দুর্বলভাবে অনুভব করি, তাহলে কি আমি পড়াশোনায় মন দিতে পারবো? আমি নিজেকে সামলাতে পারবো কি? রাফি সেই চুপচাপ অবস্থায় হেসে বলল, দেখছিস তো, আমি আগে থেকেই বলেছি মেয়েরা সহজে ভদ্র হয় না। ওর মনও তোর দিকে ঘুরছে। নিহালের চোখে অদ্ভুত আগুনের ঝলক, কপালে ভাঁজ। সে হালকা ধমক দিয়েই বলল, বন্ধ কর রাফি,
তুই সব কিছু আরো জটিল করে দিচ্ছিস। দোস্ত তুই বুঝি নিজের মনেও জিততে পারছিস না। ঠিক আছে, তুই চাপ থাকলে আমি আর কিছু বলবো না, তবে মনে রাখিস এই প্রেমের খেলা সহজেই শেষ হবে না। নিহাল শ্বাস ফেলে চুপচাপ বসে রইল। মনে মনে ভাবল, আমি দুর্বল হতে পারি না, আমি স্যার পড়ানোর দায়িত্বে আছি। প্রেমের জন্য এখানে সময় নেই, কিন্তু কেন মনে এতে অস্থিরতা? সে জানল বৃষ্টি তার প্রতি অনুভূতি কেবল একটি সরল দায়িত্বের সীমা পার হয়ে ধীরে ধীরে জটিল হয়ে উঠেছে, এবং এই দ্বন্দ্ব নিজেকে নিয়ন্ত্রণ করা, মেয়েকে দূরে রাখা আগামী দিনে তার ধৈর্য পরীক্ষা নেবে। পরের দিন ভার্সিটিতে দিন কাটছিল, কিন্তু হঠাৎ সেই নেতার ছেলে তার কিছু লোক নিয়ে হাজির হলো। তারা একযোগে নিহালের দিকে এগোতে লাগলো, গায়ে শক্তভাবে আক্রমণের ইঙ্গিত। নিহাল কিছু বুঝে ওঠার আগে তারা ধাক্কা দিয়ে মারতে শুরু করলো। কাঁধে আঘাত, ঠোকে আঘাত, সবই একসঙ্গে। সবার চোখে আতঙ্ক, সহপাঠীরা চিৎকার করতে লাগলো। নিহালের বন্ধু রাফি চিৎকার করতে করতে এগিয়ে গেল, কিন্তু একা কিছু করার ক্ষমতা দান নেই। নিহাল লাঠি মুষ্টি দিয়ে প্রতিরোধ করতে চেষ্টা করলো। ঠিক সেই সময় নিহালের বাবা ফোন হাতে নিয়ে খবর পেল। চোখে আতঙ্কের ছাপ আর রাগ মিলেমিশে হঠাৎ বড় ধরনের সিদ্ধান্ত নিলেন। তোর উপর হাত তুলে কেউ, আমি তা সহ্য করতে পারবো না। আজই সব ঠিক করে দিতে হবে। তারপর মিনিট 10-এর মধ্যে তিনি বড় ব্যান্ডের গাড়ি, নিরাপত্তা দল আর পুলিশের একটি শক্তিশালী টিম নিয়ে ভার্সিটির দিকে রওনা দিলেন। গাড়ি এসে থামতেই সহপাঠীরা অবাক, এত বড় লোকজন, এত গাড়ি। নিহাল যন্ত্রণার বিষয়ে কিছু বলতেই পারল না। বাবার কড়া দৃষ্টি, নিরাপত্তার উপস্থিতি, পুলিশের দৃঢ় উপস্থিতি, সব মিলিয়ে নেতার ছেলেও তার দল চুপচাপ হয়ে গেল। এখন থেকে কেউ ওর উপর হাত তুলতে পারবে না, বুঝেছো? নিহাল তখন নিজের কাঁধে হাত রেখে ভাবছিল, বাবা আসলো কই থেকে? আমি শুধু পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমার জীবন, আমার নিরাপত্তা, আমার মর্যাদা সবকিছু বাবা এক মুহূর্তে ঠিক করে দিল। নেতার ছেলে চুপচাপ থাকলেও তার চোখে ক্ষোভ আর হুমকি ছিল, কিন্তু জানতো এখন আর ঝামেলা করার সাহস নেই। নিহাল রাফির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, এবার বুঝবি কেমন লাগে। হ্যাঁ দোস্ত, এবার কেউ তোকে কিছু করতে পারবে না। ভার্সিটিতে যখন সেই নেতার ছেলে তার দল নড়ে চড়ে করতে পারল না, তখন পুরো ক্লাসের শিক্ষকরা, সহপাঠীরা, ইনক্লুডিং সিনিয়র স্যাররা সবাই অবাক হয়ে তাকালো। বড় গাড়ি, নিরাপত্তার লোক, পুলিশ, সবকিছু দেখে কেউ বুঝতেই পারছিল না কি করছে। নিহালের বাবা ধীরে ধীরে ভার্সিটির হলের মধ্যে প্রবেশ করলেন। চোখে অদ্ভুত গুরুত্ব, কাঁধে দৃঢ়তা। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বললেন, সবাই তো আমাকে চেনে নিশ্চয়ই। আমি দেশের টপ বিলিনিয়ার নিজাম চৌধুরী, আর আমার ছেলে নিহাল চৌধুরী। সবার চোখ বড় বড় হয়ে গেল। সবাই হতবাক, চুপচাপ, কারো মুখে কোনো শব্দ নেই। শুধু কিছু স্যার মাথা নাড়িয়ে বিশ্বাস করতে পারছিল না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, এত বড় বিজনেস আর এই ছেলে আমাদের ভার্সিটিতে সাধারণ গরিব ছেলের মতো পড়েছে। নিহালের বাবা নেতার ছেলেদের দিকে কড়া চোখ রাখলেন। তোমরা এখানে অহংকার দেখাতে এসেছো, এতদিন ধরে অন্যের জন্য ভয় দেখানো, আজ তুমি শিখেছো। নেতার ছেলে তখন কাঁপতে কাঁপতে হাঁটু মাটিতে গেড়ে বসে পড়ল। চোখে চোখ রাখার সাহস নেই। মাফ করবেন, আমি ভুল করেছি, আমি আর কখনো এসব করব না। নিহালের বাবা ধীরভাবে মাথা নাড়লেন, কিন্তু কঠোরতা বজায় রাখলেন। ক্ষমা তো হলো, কিন্তু শিক্ষা মনে রেখো, জীবনে সম্পর্কের মূল্যই সবচেয়ে বড়, টাকা সবকিছু কিনতে পারে না। নিহাল দূরে দাঁড়িয়ে রাফির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, দেখছিস দোস্ত, বাবা থাকলে সব ঠিক হয়ে যায়। হ্যাঁ দোস্ত, এবার থেকে কেউ তোকে নড়াচড়া করতে পারবে না। নিহালের মনও শান্ত হয়ে গেল। ভেতরে সে বুঝলো এই ঘটনা শুধু ঝামেলার সমাপ্তি নয়, বরং নিজেদের জীবনের নিয়ন্ত্রণ ও মর্যাদা রক্ষার শিক্ষা। তখনই সে অনুভব করলো বাবা শুধু টাকা নয়, সম্পর্কের শক্তি তার সবচেয়ে বড় সহায়। নিহাল যখন নিজের চেয়ারে বসে ধীরস্থিরভাবে সব দেখে তার ভাবছিল, হঠাৎ তার বাবা ধীরে ধীরে তার কাছে এলেন। চোখে গম্ভীরতা, মুখে মৃদু হেসে ভেতরের অনুভূতি প্রকাশ পেল। আজ তোমাকে ফিরিয়ে নিতে আসছি নিহাল। নিহালের চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে কেবল চুপচাপ তাকিয়ে রইল। আজ তুমি বিপদে পড়েও আমার নাম ব্যবহার করনি, আজ তুমি খাঁটি সোনা হয়ে গেছো। বাবা, আমি তোকে মানুষ করতে এত নাটক করছি এতদিন ধরে। আমি চাইলাম তুমি বোঝো, জীবনের মানে টাকার মধ্যে নয়, সম্পর্কের মূল্যই সবচেয়ে বড়। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। নিহালের চোখে জলকণা ঝাপসা হয়ে এলো। ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, বাবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আবেশ। সে বুঝলো বাবা শুধু তার জীবনকে রক্ষা করেনি, বরং তার চরিত্রকে গড়ে তুলেছেন। আমি সত্যি খাঁটি সোনা হয়ে গেছি। বাবা আমাকে শুধু নিরাপত্তা দেননি, তিনি আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। বাবা তার কাঁধে হাত রাখলেন। চল বাড়ি ফিরি,
আজ থেকে তুমি শুধু নিজেকে ভাববে না, মানুষকে বুঝবে, জীবনের মূল্যের দিকে মন দিবে। নিহাল হালকা হেসে মাথা নেড়ে বলল, হে বাবা, আজ থেকে আমি শুধু নিজের জন্য নয় মানুষের জন্য থাকবো। রাফি দূরে দাঁড়িয়ে দেখছিল, হেসে বলল, দোস্ত, বাবা থাকলে সব ঠিক থাকে। সত্যি খাঁটি সোনাই তো হয়ে গেছিস। নিহাল হালকা হেসে বাবার দিকে তাকালো। ভেতরে শান্তি, গর্ব আর আবেশ সব একসাথে মিশে গেল। এইবার তার জীবনে সত্যি নতুন মোড় নিচ্ছে। বৃষ্টির বাবা হঠাৎ টিভিতে লাইভ খবর দেখলো, চোখ বড় বড় হয়ে গেল, মন কাঁপতে লাগলো। সেখানে দেখা গেল নিহাল চৌধুরী, যে তার কাছে সাধারণ শিক্ষার্থী মনে হতো, আসলে নিজাম চৌধুরীর ছেলে, দেশের একজন বিশাল বিলিনিয়ার। বৃষ্টি যখন পাশের ঘরে গেমস খেলছিল, বাবা তাকে ডেকে আনলেন। বৃষ্টি, একটু এসো। টিভি দেখছিস কি? বৃষ্টি ঘুরে দেখলো, লাইভে দেখা গেল সেই মুহূর্ত যেখানে নিহালকে নিরাপত্তার ঘেরাও থেকে রক্ষা করা হচ্ছে। তার বাবা ধীরে ধীরে বলল, এই জন্যই তো আমার তোকে প্রথম দেখাতেই চেনা লাগছিল। এই ছেলের ভদ্রতা, সাহস, আত্মবিশ্বাস সবকিছুই অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। বৃষ্টি চুপচাপ বসে গেল। ভেতরে একটা অদ্ভুত অনুভূতি, বিস্ময়, কৌতূহল আর অদ্ভুতভাবে বিরক্তি নিয়ে ভাবলো, নিহাল এত বড়লোক, আমার মতো সাধারণ মেয়েকে কখনো ভালোবাসবে না। ওর জীবনে আমি কি বিশেষ কিছু হতে পারবো? না, সম্ভব নয়। তার চোখে মিশ্র অনুভূতি, কিছুটা কষ্ট, কিছুটা দ্বিধা, কিছুটা উত্তেজনা। সে বুঝতে পারল নিহালের প্রতি তার দুষ্টুমি ও ভদ্রতা শুধু খেলনা নয়, ভেতরে কিছু শক্ত টান আছে যা তাকে আরো ঘনিষ্ঠ করছে। বৃষ্টির বাবা ধীরে বললেন, বুঝেছিস বৃষ্টি, এই ছেলেটা শুধু সাধারণ শিক্ষার্থী নয়, ওর পেছনে বিশাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু দেখছিস সে ভদ্র, মানুষত্বপূর্ণ। বৃষ্টি চুপচাপ মাথা নিচু করলো, মনে মনে ভাবলো, এই ছেলের প্রতি আমার অনুভূতি কি শুধু পড়াশোনার জন্য, নাকি কিছু গভীর? কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি না। তিনি এত বড় লোক আর আমি শুধু সাধারণ, কিন্তু আমি তো ভালোবাসি। এই মুহূর্তে বৃষ্টির মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হলো, ভেতরের আকর্ষণ, অহংকার আর দ্বিধা একসাথে, এবং এই দ্বন্দ্ব আগামী দিনে তাদের সম্পর্ককে আরো জটিল করবে। নিহাল বাড়ি ফিরে এলো। ঘরে প্রবেশ করতেই তার মা কাঁধে হাত রেখে খুশিতে মুখে হেসে বললেন, শোনা, তুই তোর বাবাকে ভুল বুঝিস না, ও তো তোমার ভালোর জন্য এসব করেছে। নিহালের মাকে দেখে হালকা হেসে বলল, মা, আমি সব জানি। আজ বুঝেছি আমি কতটা গর্বিত যে একজন এমন বাবা পেয়েছি। মায়ের চোখে আনন্দ আর প্রেমের ঝলক দেখা দিল। সে হাত ধরে বলল, তুমি যেখানেই থাকো সবসময় মানুষ হিসেবে বড় হয়ে ওঠো, সম্পর্কের মূল্য বোঝো। বাবার এমন ভালোবাসা পেয়ে তুই সত্যিই ধন্য। নিহাল হালকা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, বাবার মতো কেউ আমার জীবনে আছে। আজ থেকে আমি শুধু নিজের জন্য নয় মানুষের জন্য থাকবো। মায়ের কোলের মধ্যে হাত রেখে নিহাল এক মুহূর্তের জন্য সব কষ্ট, সব ঝামেলা ভুলে গেল। ভেতরে শান্তি, গর্ব আর আবেশ একসাথে মিশে গেল। রাতের সময় নিহাল নিজের রুমে বসে বই পড়ছিল। হঠাৎ ফোন বাজলো। স্ক্রিনে বৃষ্টি দেখলো। তিনি ফোন রিসিভ করলেন। আপনি এত বড় লোক, তার জন্যই কি আমাকে ভালোবাসেন না? নিহাল একটু অবাক হয়ে বলল, তোমার কি ভালোবাসার বয়স হয়েছে বৃষ্টি? কেন হবে না, আমি অনেক বড়। বাসর করার মতো বড় হয়েছে তো। ফোনের ধারে বৃষ্টি হঠাৎ লজ্জায় পা জ্বলে উঠল। চুপচাপ হয়ে গেল। বৃষ্টি ফোনে বলল হালকা লজ্জা মেশানো স্বরে, স্যার, বিয়ে হলে ঠিকই বাসর করতে পারবো। তাহলে বিয়ের জন্য প্রস্তুত হও। ফোনের ধারে বৃষ্টি হঠাৎ চুপ হয়ে গেল। অবাক হয়ে ভাবল, মানে নিহাল সত্যি আমাকে মেনে নিচ্ছে? আমি কি সত্যি ওর কাছে গুরুত্বপূর্ণ? নিহালের কণ্ঠে ছিল শান্তি আর দৃঢ়তা, কিন্তু ভেতরে সে জানতো যতই বৃষ্টি দুষ্টুমি করুক, তার জন্য ভদ্র সংযত থাকা খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির মনে একটি অদ্ভুত উত্তেজনা তৈরি হলো, লজ্জা, আনন্দ এবং কৌতূহল একসাথে। সে হালকা হেসে বলল, ঠিক আছে স্যার, আমি প্রস্তুত। নিহাল হালকা হেসে মাথা নেড়ে বলল, পড়াশোনা শেষ করো, তারপর সব ঠিক হবে। ফোন কেটে বৃষ্টি কিছুক্ষণ চুপচাপ হয়ে রইল। মনে মনে ভাবল, আমি কখনো ভাবিনি যে স্যার আমার প্রতি এত মনোযোগী হবেন, আর ওর সঙ্গে সম্পর্ক একদিন সত্যিই হবে। নিহাল ফোন রেখে বসলো। ভেতরে এক অদ্ভুত শান্তি, জানতো আজ থেকে সবকিছু ধীরে ধীরে নতুন মোড় নেবে। পরের দিন নিহাল যখন অফিসের প্রধান দালানে প্রবেশ করলো, তার বাবার পাশে দিয়ে বললেন, সবাই মনোযোগ দিন, আমি চাই আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দিই। এই ছেলে আমার ছেলে, নিজাম চৌধুরীর ছেলে, নিহাল চৌধুরী, এবং আজ থেকে সে আমাদের কোম্পানির নতুন এমডি। অফিসের লোকজন এক নজরে তাকিয়ে অবাক হয়ে গেল। কেউ কেউ ফিসফিস করে বলল,
এই তো সেই গরিব শিক্ষার্থী। কি অদ্ভুত, এত বড় কোম্পানির এমডি হয়ে গেল। নিহাল সোজা দাঁড়িয়ে শান্তভাবে মাথা নেড়ে সবাইকে অভিনন্দন জানালো। নিহাল, এই অফিসের সব কাজকে তুমি মানুষের উপযোগী করো। ব্যবসা কেবল টাকার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। ধন্যবাদ বাবা, আমি চেষ্টা করব শুধু লাভের জন্য নয়, মানুষের জন্য কাজ করতে। কর্মচারীরা তখন একে অপরকে দেখে বিস্ময় প্রকাশ করলো। কেউ কেউ তখনই বুঝতে পারলো এই সাধারণ শিক্ষার্থী যে অফিসে আজ এমডি হিসেবে এসেছে তার মধ্যে শুধু বুদ্ধি নয়, নেতৃত্বের গুণও রয়েছে। নিহালের বাবা সন্তুষ্টি প্রকাশ করলেন। আজ আমার ছেলেটি সত্যি খাঁটি সোনা হয়ে গেছে। নিহাল মাথা নেড়ে ধীরে ধীরে ভাবলো, এবার নতুন দায়িত্ব, নতুন জীবন, কিন্তু আমার লক্ষ্য সবসময় একই, টাকার জন্য নয়, মানুষের জন্য। নিহাল অফিসে প্রবেশ করার পর থেকেই নতুন দায়িত্বকে পুরো মনোযোগ দিয়েই সামলাচ্ছিল। প্রতিটি মিটিংয়ে, প্রতিটি ডকুমেন্টে, প্রতিটি সিদ্ধান্তে তার বিশ্লেষণ এবং বিচক্ষণতা স্পষ্ট। এই ছেলে তো সত্যিই অসাধারণ। ভাবতেই পারছি না আগে যে সাধারণ শিক্ষার্থী মনে হতো। নিহালের বাবা ও সহকর্মীদের সঙ্গে কৌশলগতভাবে পরিকল্পনা করলো, প্রজেক্টগুলো সময় মতো বাস্তবায়ন করলো, আর লস কমিয়ে প্রফিট বাড়ালো। তার মনোযোগ, ধৈর্য এবং মানবিক দৃষ্টিভঙ্গি সবাইকে মনোযোগ এবং মুগ্ধ করলো। নিহালের বাবা দূর থেকে গম্ভীর মুখে দেখছিলেন, মনে মনে বললেন, আজ আমার ছেলেটি শুধু খাঁটি সোনা নয়, সত্যিকারের নেতা। আমার স্বপ্ন বাস্তব হয়েছে। সংবাদ মাধ্যমও তাদের কোম্পানি নিয়ে রিপোর্ট করতে লাগলো। দেশের শীর্ষ বিলিয়নিয়ারদের তালিকায় এখন নিহাল চৌধুরীর নামও। টাকার পিছনে নয়, মানুষের কাজে লাগার জন্য কাজ করলে সাফল্য নিজে আসে। এটা শুধু লাভ নয়, মানুষের জন্য দায়িত্ব। কর্মচারীরা তাকে টপ টিমের নেতৃত্বে দখল এবং বুঝালো, এই ছেলে শুধু বড় লোক নয়, দেশের সবচেয়ে বিচক্ষণ এবং দায়িত্ববান এমডি। নিহালের অফিসে এক নতুন যুগ শুরু হলো, যেখানে বিজনেস এবং মানবিক মূল্যবোধ একসঙ্গে মিলিত হলো। 2 বছর ধরে অহরহ পড়াশোনা, দুষ্টুমি, ঝগড়া আর আবেগের মিশ্রণে সম্পর্ক গড়ে উঠল নিহাল ও বৃষ্টির মধ্যে। এখন সেই দিন এসে উপস্থিত, তাদের বিয়ে। আজকের দিনটি তাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত। 2 বছরের ছোট বড় মুহূর্তগুলো, দুষ্টুমি, লজ্জা, আবেগ সব আজ একসাথে মিলেছে। বিয়ের অনুষ্ঠানে সজ্জিত ফুল আর রঙিন আলোর মাঝে অতিথিরা আনন্দে উপচে পড়ছে। নিহাল যা ধৈর্য আর দায়িত্বের জন্য সবাইকে মুগ্ধ করেছে, আজ বিয়ের পাত্র হিসেবে উপস্থিত। বৃষ্টি যার দুষ্টুমি আর সরলতার মিশ্রণ নিহালের মনকে সবসময় ভেঙে দিয়েছিল, আজ সব লজ্জা ভুলে ফুলের মালা হাতে নিয়েছে। নিহাল মনে মনে ভাবছে, 2 বছর ধরে প্রতিটি মুহূর্ত বৃষ্টি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। বৃষ্টি মনে মনে ভাবছে, এতদিন ধরে যে স্যার আমাকে বুঝিয়েছে, আজ থেকে সেই স্যার আমার জীবনসঙ্গী। কাজী মুচকি হাসি দিয়ে কালেমা শুরু করলেন। ধীরে ধীরে আবেশে 2 হৃদয় মিলল। আজকের দিনটি শুধু 2 মানুষের মিলনের নয়, 2 বছরের প্রেম, বোঝাপড়া, ধৈর্য, ভালোবাসার সমাপ্তি। আজ থেকে তারা একসাথে সুখে ও দুঃখে জীবনকে আরো সুন্দর করে তুলবে। নিহাল আর বৃষ্টি বাসর কক্ষে প্রবেশ করলো। ঘরটা সাজানো ছিল ফ্লাওয়ার আর মৃদু লাইটে। পুরোটা এক ধরনের রোমান্টিক স্বপ্নময় পরিবেশ তৈরি করছিল। নিহাল ধীরে ধীরে বৃষ্টির হাত ধরল। তার চোখে মিশ্রিত ছিল প্রেম আর মমতার এক অদ্ভুত উষ্ণতা। তুমি জানো তো, আজ থেকে আমরা একে অপরে সব দুঃখ সুখ ভাগাভাগি করব, আমি আর তুমি, শুধু আমাদের জন্য। বৃষ্টি অল্প হাসলো, চোখের কোণে ছোট চকচক। আমি জানি, তবে তুমি সবসময় আমার পাশে থাকো, তাই আমি শান্ত। নিহাল বৃষ্টির হাতে তার হাত রেখে আস্তে কণ্ঠে বলল, আজ রাতটা শুধু আমাদের, শুধু প্রেম, শুধু তুমি আর আমি। তাদের চোখ একে অপরের দিকে থাকলো। ধীরে ধীরে নিঃশ্বাস মিলে গেল। নিশুত রাতের নীরবতা তাদের চারপাশে মোড় লেগেছে, আর এই মুহূর্ত যেন এক নিঃশ্বাসে চিরন্তন ভালোবাসায় ভরে উঠল। নিহাল বৃষ্টিকে আলিঙ্গন করলো, আর বৃষ্টি অনুভব করলো নিখাত প্রেমের নিরবদ আশ্রয়। তারা রাতটা কাটালো একান্ত রোম্যান্টিক মুহূর্তে, হাতের স্পর্শ, চোখের নিঃশ্বাস আর হৃদয়ে শান্তি নিয়ে। রাত শেষে সূর্যের আলোর প্রথম কিরণ তাদের ঘরে ঢুকলো, আর তারা জানলো আজ থেকে তাদের জীবন শুরু হলো এক নতুন অধ্যায়, ভালোবাসা, বিশ্বাস আর পরিপূর্ণ সুখের অধ্যায়। তো প্রিয় দর্শকরা, আজকের গল্প এখানে শেষ হলো। যারা এতক্ষণ যাবৎ গল্পটি শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর গল্পটা কেমন লাগলো ও নেক্সটে কী ধরনের গল্প চান অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। তাহলে সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।